আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আমি ফজিল রহমানী। কি খবর আপনাদের? সবাই কেমন আছেন? আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা এটা কমেন্ট করবেন। আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা? আমাকে কি শুনতে পাচ্ছেন? শেখ মিয়া, ওয়ালাইকুম আসসালাম। কি খবর আপনাদের? আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আশিক মিয়া, আপনি একটু কথা বলুন। আপনার ইয়া করা আছে? আশিক মিয়া, ওকে, আপনি একটু কথা বলুন। সর্বশেষ ক্লাস পর্যন্ত আপনাদেরকে কি কি পড়িয়েছিলাম? লাস্ট ক্লাস পর্যন্ত আপনাদেরকে কি কি পড়িয়েছি? হ্যাঁ, আচ্ছা, একটু আনমিউট করে দেন ওরে। হ্যাঁ, এখন এখন কথা বলতে পারবেন আশিক মিয়া? একটু কথা বলুন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি খবর? কি কি পড়িয়েছিলাম আপনাদেরকে? স্যার একটু সময় লাগবে, খাতার টাইম বের করছি তো, মাত্র রুজু করে আসলাম। মনে নাই কি কি পড়াইছিলাম? একটু দেখে নিই। আমরা মাঝখানে নামাজের জন্য ব্রেক দিব। আমাদের লাস্ট পড়ানো হয়েছিল বাক্য সংযোজন, একটা চ্যাট দিতে আপনি পড়াইছিলেন। এরপরে কাছে আমাদের চর্যাপদ আলোচনা ছিল, নতুন একজন স্যার ছিল উনি। মধ্যযুগ পড়াই নাই, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য কিন্তু হয়েছিল স্যার। পড়াইছি। জি স্যার, শ্রীকৃষ্ণ ক্লিয়ার হয়েছিল। ওকে, তাহলে আজকে আমরা শুরু করবো আধুনিক যুগ। স্যার দেখেন তো দেখা যায় কিনা। দেখা যাচ্ছে, তবে আপনার কাছে একটু মানে দূর থেকে জাস্ট মানে ফেসটা বোঝা যাচ্ছে এরকম। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। ওকে স্যার, বসেছিলেন বোঝা যায় না। আমি বসেছিলাম, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, দেখেন, আমি দেখবেন। এখন আসুন, যে আপনি এই পর্যন্ত পড়েছেন কিনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপরে হচ্ছে স্লাইড কি চেঞ্জ করেছেন কিনা এটা? আচ্ছা, এখন আমাদের আজকের ক্লাসের আলোচনা বিষয় হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের আধুনিক যুগ। আধুনিক যুগটা শুরু হয়েছে কত সাল থেকে, আমরা এটা একটু আলোচনা করব। এখানে তো সরাসরি রাজা রামমোহন রায় এর নাম লেখা আছে এখানে। বঙ্কিমচন্দ্র উপন্যাস, কল্পনাকন্দর নাম, মিস্টার অর্থাৎ পিএসসির 11 জন সাহিত্যিক আছে এখানে। আজকে আমরা পড়বো মূলত হচ্ছে পিএসসির 11 জন সাহিত্যিকের ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ সাহিত্যিক গুলোকে আমরা আজকে পড়ে নিব। কিন্তু আমরা আজকে শুরু করবো হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ। আধুনিক যুগ শুরু হয়েছে কোথা থেকে এটা আমরা একটু দেখবো। বাংলা সাহিত্যের আধুনিক যুগ। বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয় 1800। বাকি সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্টে বলবেন, যে বাকিরা সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা। একটু ইয়েস অথবা নো একটু কমেন্ট করুন। আর কে কোন জায়গা থেকে ক্লাসে জয়েন করেছেন এই শব্দটা একটু লিখবেন, তাহলেই হবে। কে কোথা থেকে ক্লাসে জয়েন করেছেন একটু কমেন্ট করবেন, আমি যেন বুঝতে পারি আপনি আমাকে শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন। কে কোথা থেকে ক্লাস করেছেন? গোপালগঞ্জ থেকে অমৃতবালা। বাকিরা কোথা থেকে? আশিক মিয়া গাজীপুর থেকে, এটা জানি।
হাজিপুর বাসা কোথায় আপনার? হ্যাঁ, সালমা নোয়াখালী থেকে, সুবর্ণচর। আর পর বাকিরা কোথা থেকে, একটু দ্রুত কমেন্ট করবেন যে বাকিরা কে কোথা থেকে ক্লাসে জয়েন করেছেন, কে কোথা থেকে জয়েন করেছেন। টাঙ্গাইল থেকে অর্থাৎ ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, কেরানীগঞ্জ, জিঞ্জিরা, ঢাকা। ওকে, আচ্ছা, কিশোরগঞ্জ থেকে তোবারক হোসেন, গোপালগঞ্জ সদর থেকে। ওকে, তাহলে আমরা আমাদের মূল আলোচনা শুরু করব। দেখুন, বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়েছে কত সাল থেকে? 1800 খ্রিস্টাব্দ থেকে। এর আগে যেহেতু আগের ক্লাসে বলেছিলাম, সো আমরা আজকে এর আগে আর যাচ্ছি না। 1801 সাল থেকে, 1801 খ্রিস্টাব্দ থেকে বা 1800 সাল থেকে কত সাল পর্যন্ত? 1800 থেকে 1800 থেকে বর্তমান পর্যন্ত এই সময়টাকে বলা হয় বাংলা সাহিত্যের আধুনিক যুগ। কিন্তু বাংলা সাহিত্যের মধ্যযুগে তো আমরা একটা বিষয় খেয়াল করেছি, ফেনী থেকে, ফরিদপুর থেকে। ওকে, বাংলা সাহিত্যের মধ্যযুগে আমরা একটা বিষয় খেয়াল করেছি এবং প্রাচীন যুগে, যে এই সাহিত্যগুলো হচ্ছে ধর্মনির্ভর সাহিত্য। এই সাহিত্যগুলো কি নির্ভর সাহিত্য? ধর্ম নির্ভর সাহিত্য। বাংলা সাহিত্যের মধ্যযুগ এবং বাংলা সাহিত্যের আধুনিক যুগ, এই দুই, সরি, প্রাচীন যুগ। কিন্তু আমরা আধুনিক যুগে এসে দেখি বাংলা সাহিত্যের যুগটা একটু চেঞ্জ হয়েছে। এখানে ধর্মনির্ভর সাহিত্যকে বাদ দেওয়া হয়েছে। নির্ভর সাহিত্যকে বাদ দিয়ে এখানে শুরু করা হয়েছে কোন সাহিত্য? এখানে মানুষ কেন্দ্রিক, মানবিকতা কেন্দ্রিক সাহিত্য রূপে এখানে তৈরি করা হয়েছে, মানুষ এবং মানবিকতা। তাহলে 1801 সাল থেকে তো একেবারেই আধুনিক যুগ শুরু হয়নি। আধুনিক যুগ শুরু হয়েছে তার একটু পূর্ব থেকে, 1760 সাল থেকে 1860 সাল। এই সময়টাকে বলা হয় বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণ অথবা সন্ধি যুগ। বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণ, অর্থাৎ এই মধ্যযুগ এবং আধুনিক যুগের মধ্যে একটা মিলকরণ করেছে। বাংলা সাহিত্যের মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই দুইটা যুগের মধ্যে কি করেছে? একটা মিলবন্ধন তৈরি করেছে। কোন যুগ? এই সন্ধি যুগ। এই সন্ধি যুগের একমাত্র কবি ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। তার একটা বিখ্যাত পত্রিকা ছিল, এটা মুখস্থ রাখতে হবে আপনার চাকরির জন্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয়, গুপ্ত। তার পত্রিকার নাম হচ্ছে সংবাদ প্রভাকর। তার মানে এই একটা পত্রিকায় তিনি প্রচুর লেখালেখি করেছেন। লেখালেখি করার পরবর্তীতে আমরা দেখতে পাই এই সংবাদ প্রভাকর পত্রিকার মাধ্যমে বাংলা সাহিত্যে কি করে মধ্যযুগ আধুনিক যুগটা একটু চেঞ্জ হয়েছে, কি মানবিকতা, অর্থাৎ হচ্ছে ধর্মনির্ভর সাহিত্য থেকে মানুষ কেন্দ্রিক সাহিত্যে পরিণত হয়েছে। 1760 সাল একজন বিখ্যাত ব্যক্তির মৃত্যুবরণ করেন, কে? মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গোনাকর। মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গোনাকরের মৃত্যুর মধ্য দিয়ে বাংলা সাহিত্যের মধ্যযুগের সমাপ্তি হয় এবং আধুনিক যুগের সূচনা হয় কখন থেকে? 1800 সাল, নো, 1860 সাল মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্য রচনার মধ্য দিয়ে। মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্য রচনার মধ্য দিয়ে বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়। শেষ। এই যে আধুনিক যুগ শুরু হলো, কিন্তু আমরা দেখতে পাই আধুনিক যুগ শুরু হয় বাস্তবে কখন? বাস্তবে কোথা থেকে আধুনিক যুগ শুরু হয়? 1800 খ্রিস্টাব্দে। 1800 খ্রিস্টাব্দে একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়। তাই প্রতিষ্ঠানের নামটা কি? ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজ। আমরা এখানে একটু দেখতে পাই রাজা রামমোহন রায়ের পরে লেখা আছে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? দেখুন, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। কলকাতার হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1817 খ্রিস্টাব্দে। এর আগে একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়, তাহলে তার নাম কি? 1800 খ্রিস্টাব্দে তার নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। এর আগে 1787 খ্রিস্টাব্দে একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়, তার নাম হচ্ছে কলকাতা আলিয়া মাদ্রাসা। এখানে আপনাকে একটু খেয়াল করে বুঝতে হবে যে কলকাতা আলিয়া মাদ্রাসা খ্রিস্টানরা কেন তৈরি করেছে, বা বাংলা ভাষার ইতিহাসে, বাংলা সাহিত্যের আধুনিক যুগের ইতিহাসে আমরা একটা ধর্মের নিকট ঋণী। কোন ধর্মের নিকট? বাংলা সাহিত্যের ইতিহাস অথবা বাংলা সাহিত্যের আধুনিক যুগ কোন ধর্মের নিকট ঋণী? এটিকে ইসলাম ধর্ম, নাকি হিন্দু ধর্ম, নাকি বৌদ্ধ ধর্ম, নাকি খ্রিস্টান ধর্ম? কমেন্টে উত্তর দিবেন, যে যা পারেন তাই লিখবেন। একটু লিখতে হবে, যে যা পারেন তাই লিখবেন। কোন ধর্মের নিকট ঋণী? বাংলা সাহিত্য কোন ধর্মের নিকট ঋণী? বিশেষ করে বাংলা সাহিত্যের আধুনিক যুগ আমরা কোন ধর্মের কাছে, একটা ধর্মের কাছে আমরা ঋণী, কোন ধর্মের কাছে? এটা একটু কমেন্ট করবেন প্লিজ। একটু কমেন্ট করতে হবে আপনাকে, না হলে আমি এটা বুঝতে পারবো না আপনার কথাটা। একটু কমেন্ট করতে হবে যে আপনি আপনার বাংলা সাহিত্যের ইতিহাস এটা কোন ধর্মের নিকট ঋণী। বৌদ্ধ ধর্মের কাছে। আশিক মিয়া লিখছেন। জানা নেই স্যার। অমৃতবালা লিখছেন। বাকিরা কি? আমাকে কথা বলতে হবে, ইয়েস বা নো। ভুল হোক সমস্যা নেই, আমি তো সঠিক উত্তর বলবোই, তো আমি চাচ্ছি আপনি উত্তরটা দেন। বৌদ্ধ ধর্ম লিখছেন। বাকিরা? দুজন লিখছেন বৌদ্ধ ধর্ম। বাকিদের কি অবস্থা? জানি না। তানবীর,
বাকিরা একটু কমেন্ট করুন যে এই ধর্মটা কোন ধর্মের নিকট, আমাদের বাংলা সাহিত্যটা মূলত কোন ধর্মের নিকট ঋণী, একটা ধর্মের নিকট বাংলা সাহিত্যটা ঋণী। 3 জনের উত্তর পেয়েছি কমেন্ট, কিন্তু ক্লাসে পার্টিসিপেন্ট হচ্ছে 22 জন। বাকিদের উত্তর আমি চাচ্ছি, বাকিরা একটু উত্তর দিবেন যে বাংলা সাহিত্যটা, বাংলা ভাষাটা মূলত কোন ধর্মের কাছে ঋণী। হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, বৌদ্ধ ধর্ম, 3টা অপশন পেয়েছি। আপনি যা জানেন তাই লিখবেন, হ্যাঁ, যেটা মনে হয়, জানি না বলা যাবে না। বৌদ্ধ ধর্ম কেন? যে চর্যাপদ তারা রচনা করেছেন এই জন্যে। ন খ্রিস্টান ধর্মের কাছে শ্রেণী। বাংলা সাহিত্যের আধুনিক যুগের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে বাংলা সাহিত্যের আধুনিক যুগের ইতিহাস খ্রিস্টান ধর্মের কাছে সবসময় ঋণী ছিল। কেন ঋণী ছিল আমরা এটা একটু দেখবো, যে কেন খ্রিস্টান ধর্মের কাছে ঋণী ছিল, এটা আমরা একটু দেখবো। তাহলে এই যে এখানে আমরা প্রথমে দেখতে পাবো ফোর্ট উইলিয়াম কলেজ। স্যার কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখবো 1800 খ্রিস্টাব্দে তৈরি করা হয় কি একটা কলেজ, তার নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। এই ফোর্ট উইলিয়াম কলেজটা কেন তৈরি করা হয় এবং এই ফোর্ট উইলিয়াম কলেজ থেকে আমাদের চাকরি পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে। ফোর্ট উইলিয়াম কলেজ, এই ফোর্ট উইলিয়াম কলেজ হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রথম প্রতিষ্ঠান। বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রথম প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছেন কারা? একজন বুদ্ধিস্ট, উনি হচ্ছেন খ্রিস্টান, উইলিয়াম কেরি। এই উইলিয়াম কেরি হচ্ছেন একজন পাদ্রী। পাদ্রী মানে খ্রিস্টান ধর্ম যাজক। খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য এই উপমহাদেশে তিনি আগমন করেছিলেন। কিন্তু আমরা দেখতে পাই তার আগে কেন কলকাতা আলিয়া মাদ্রাসা তৈরি করে দিল? আমাদের মুসলিমদের তো কোনো চাওয়া ছিল না, এই অঞ্চলের মুসলিমদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান চাওয়া ছিল না, হিন্দু ধর্মেরও কোনো ধর্মের বা ধর্মীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠান চাওয়া ছিল না তাদের কাছে। তাহলে তারা কেন প্রথমে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করলো? তারা সংস্কৃত কলেজ কেন তৈরি করলো? হিন্দু কলেজ কেন প্রতিষ্ঠা করলো? কেন তারা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করলো? দেখুন, এখানকার কলকাতার মানুষের মধ্যে 2টা শ্রেণীতে বিভক্ত এখানকার জনগণ, মুসলিম এবং হিন্দু। তারা প্রথমে এসে মুসলিমদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করলো, তার নাম হচ্ছে কি কলকাতা আলিয়া মাদ্রাসা, যেটা বর্তমানে আমাদের ঢাকা আলিয়া মাদ্রাসা, এই যে বকশীবাজারে অবস্থিত, আমাদের বিদ্যাবাড়ি থেকে জাস্ট 10 মিনিটের হাঁটার রাস্তা, ঢাকা আলিয়া মাদ্রাসা। আর এই ঢাকা আলিয়া মাদ্রাসাটা হচ্ছে সরকারি আলিয়া। সরকারি আলিয়া মানে এখানকার শিক্ষক হতে হলে বিসিএস এডুকেশন ক্যাডারে যেতে হয়, বিসিএস ক্যাডার হয়ে এরপরে এই প্রতিষ্ঠানের শিক্ষক হতে হয়। সে আরবি সাহিত্যের হোক আর কোরআন হাদিসের হোক, সকল সাহিত্যের সকল সাবজেক্টের টিচারের জন্য তাকে বিসিএস ক্যাডার হতে হবে, এছাড়া এই মাদ্রাসায় শিক্ষক হতে পারবে না। এখন তার মানে হচ্ছে এই কলকাতা আলিয়া যখন তৈরি করে, এই কলকাতা আলিয়া তৈরি করার উদ্দেশ্য এই অঞ্চলে মুসলিমদের মনের মধ্যে শুধুমাত্র এইটা প্রতিষ্ঠা করা যে খ্রিস্টানরা আমাদের ভালো চাই। এই হিন্দু কলেজ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য একটাই, সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য একটাই। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ তিনি প্রতিষ্ঠা করলেন মূলত, দেখুন, সেই 1757 সালের পলাশীর যুদ্ধের আম্রকাননে যখন সম্রাট সিরাজ উদ্দৌলাকে পরাজিত করলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পরাজিত করে হত্যা করা হলো। হত্যা করার পর আমাদের উপর তারা ইংরেজরা শুধুমাত্র শোষণ আর শোষণ চালিয়েছে, শুধু শোষণ আর শোষণ চালিয়েছে। তাহলে হঠাৎ করে তারা একটু ভদ্র হয়ে গেল। ঘটনা কোথায়? যে উইলিয়াম কেরি আসার পর বললো যে না না, এখানে আমাদের কি করতে হবে, বাঙালিদের সাথে ভালো করে মিশতে হবে। কেন বাঙালিদের সাথে ভালো করে মিশতে হবে? এই বাঙালিদেরকে ধর্মান্তরিত করার জন্য তাদেরকে আগে বোঝাতে হবে যে না, আমরা মানুষ হিসেবে ভালো, যদি ভালো মানুষ হিসেবে একটা ভালো কথা বলে আমরা তার কথাটাকে গ্রহণ করি। কিন্তু এখানে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা উইলিয়াম কেরি কি করলেন? কলকাতার লালবাজারের ফোর্ট উইলিয়াম দুর্গের ভিতরে তিনি একটা কলেজ প্রতিষ্ঠা করলেন। সেই কলেজের নামই হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্যটা কি আমরা দেখব। উদ্দেশ্য হচ্ছে এখানে 1801 খ্রিস্টাব্দে বাংলা ডিপার্টমেন্ট চালু করে। কোন ডিপার্টমেন্ট চালু করে? বাংলা ডিপার্টমেন্ট। কত সালে? 1801 খ্রিস্টাব্দে। কেন বাংলা ডিপার্টমেন্টে কারা পড়ালেখা করে? ইংরেজ সিভিলিয়ান। ইংরেজ সিভিলিয়ান মানে বিশেষ কারা, যারা ইংরেজদের মধ্যে থেকে যারা আমাদের এই দেশে বিভিন্ন পারপাসে চাকরির জন্য এসেছে, এরাই সর্বপ্রথম কি করে? এই কলেজে বাংলা পড়ালেখা করে, যেন এরা বাংলা শিখে আমাদের সাথে বাংলায় কথাবার্তা বলে আমাদেরকে ধর্মান্তরিত করতে পারে, খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতে পারে। এটাই হচ্ছে কি তাদের মূল আলোচনার বিষয়, তাদের মূল উদ্দেশ্য। তাহলে কলকাতা আলিয়ার পরে আমরা দেখতে পাই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছেন। যিনি প্রতিষ্ঠা করেছেন তার নাম হচ্ছে উইলিয়াম কেরি। এই উইলিয়াম কেরি তিনি নিজে একজন পাদ্রী। তিনি বাংলায় সর্বপ্রথম কি করেছেন? বাইবেলের অনুবাদ করেছেন। উইলিয়াম কেরি তিনি বাংলায় সর্বপ্রথম কি করেছেন? বাইবেলের অনুবাদ করেছেন। এখন দেখি, তিনি তো বাংলা জানতেন না। তিনি যার কাছ থেকে বাংলা শিখছেন তার নাম হচ্ছে রাম রাম বসু। রাম রাম বসু তাকে বলা হয়, তার একটা উপাধি আছে, বারবার আমার প্রাইমারি পরীক্ষায় চাকরি পরীক্ষায় বারবার আসে। তার নাম হচ্ছে কেরি সাহেবের মুন্সি।
এখন আপনার পরীক্ষায় আসবে কেরি সাহেবের মুন্সি কার উপাধি? মুন্সি মানে শিক্ষক, কেরি সাহেব মানে উইলিয়াম কেরি। এই ফোর্ট উইলিয়াম কলেজের উইলিয়াম কেরি শিক্ষক হচ্ছেন রামরাম বসু। এই ফোর্ট উইলিয়াম কলেজের মধ্যে 8জন পণ্ডিত ছিলেন, একজন 2জন প্রধান পণ্ডিত আর বাকি 5জন হচ্ছেন পণ্ডিত, একজন প্রিন্সিপাল অধ্যক্ষ। এই 8জন পণ্ডিত মিলে 13টি বই লিখছেন। এই 13টি বইয়ের নাম আপনাকে মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে আপনার কাজ। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ, আমার প্রশ্নটা হচ্ছে বাংলা সাহিত্য কোন ভাষার কাছে ঋণী? খ্রিস্টান ধর্মের কাছে ঋণী। কোন ধর্মের কাছে ঋণী? খ্রিস্টান ধর্ম। এখানে না, আমরা দেখতে পাচ্ছি আধুনিক যুগের সর্বপ্রথম যে গল্পটা তৈরি করা হয় তার নাম হচ্ছে কথোপকথন। রচনা করেছেন উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি বাংলায় 2টা বই রচনা করেছেন, একটার নাম হচ্ছে কথোপকথন, একটার নাম হচ্ছে ইতিহাসমালা। কই ক রসি কই, কতে কথোপকথন, ইতি হচ্ছে ইতিহাসমালা। 2টা বই তিনি রচনা করেছেন। আচ্ছা, যাই হোক, আপাতত এই ঘটনা এই পর্যন্তই আমরা রেখে দিলাম। এখন আমরা একটু প্রশ্ন করছি আপনার কাছে, বাংলা মুদ্রণ যন্ত্রের জনককে? বাংলা মুদ্রণ যন্ত্রের জনককে? কমেন্টে উত্তর দিবেন, যে যা পারেন লিখুন। বাংলায় মুদ্রণ যন্ত্রের জনককে? মুদ্রণ যন্ত্র কে তৈরি করেছেন বাংলায়? উত্তর দিবেন যা জানেন। বাংলায় মুদ্রণ যন্ত্র তৈরি করেছেন কে? বাংলা ভাষায় মুদ্রণ যন্ত্র সর্বপ্রথম, অর্থাৎ লিখার যন্ত্র, কম্পিউটার আমরা এখন লিখি, এরকম বাংলায় তো কখনো আগে মেশিনের মধ্যে লিখার কোনো সুযোগ ছিল না। তাহলে এই মুদ্রণ যন্ত্রটা তৈরি করেছেন কে? একজনে লিখছেন ভুলে গেছি, থ্যাংক ইউ। বাকিরা কি খবর? বাংলা মুদ্রণ যন্ত্র কে তৈরি করেছেন? বাংলায় মুদ্রণ যন্ত্রের জনক হচ্ছেন চার্লস উইলকিন্স। দেখুন কেন খ্রিস্টান ধর্মের কথা বললাম, চার্লস উইলকিন্স উনি ছিলেন একজন পাদ্রী। উনি যখন শ্রীরামপুর মিশনের দায়িত্বে ছিলেন, তখন এই শ্রীরামপুর মিশন থেকে পত্রিকা প্রকাশ করার জন্য, আমাদের বই প্রকাশ জন্য তারা কি করেছেন, একটা মুদ্রণ যন্ত্র তৈরি করলেন। এই মুদ্রণ যন্ত্রের ভিতরে বাংলায় কোনো বর্ণ ছিল না। এই বর্ণগুলোকে তামার পাতে খোদাই করে করে একজন মানুষ খোদাই করেছিলেন। বাংলা অক্ষর প্রথম খোদাইকারী, তার নাম হচ্ছে পঞ্চানন কর্মকার। অন্তত এই 2টা নাম আপনাকে মুখস্থ রাখতে হবে, পঞ্চানন কর্মকার। আর যেহেতু আজকে আলোচনা শুনছেন, তাহলে দেখবেন হচ্ছে আপনি এটা খুব সহজেই মনে রাখতে পারবেন। পঞ্চানন কর্মকার। চার্লস উইলকিন্স কি করেছেন, উনি নির্দেশ দিয়েছেন, তার নির্দেশনার মধ্য দিয়ে, চার্লস উইলকিন্সের নির্দেশনার মধ্য দিয়ে এরপর কে খোদাই করেছেন? পঞ্চানন কর্মকার। তাহলে দেখি আমরা, বাংলা মুদ্রণ যন্ত্রটা প্রথমে লিখছেন কে, তৈরি করেছেন চার্লস উইলকিন্স, উনি খ্রিস্টান পাদ্রী। পরবর্তীতে এই খ্রিস্টান পাদ্রীর এই লিখা এই বাংলা বর্ণ খোদাই করা যন্ত্রের মধ্য দিয়ে প্রকাশ করা হয়। পঞ্চানন কর্মকার বাংলাদেশের শ্রেষ্ঠ খোদাই শিল্পী আশিক মিয়া, থ্যাংক ইউ। এখন আসুন, এই যন্ত্র থেকে, এই মেশিন থেকে পরবর্তীতে দিগদর্শন, সমাচার দর্পণ 1818 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়, প্রচার করা হয়। বাংলা সাহিত্যের প্রথম সাময়িকী, বাংলা সাহিত্যের প্রথম সাহিত্যপত্র, বাংলা সাহিত্যের প্রথম ম্যাগাজিন, বাংলা সাহিত্যের প্রথম সংবাদপত্র, সকল কিছুই তো এই খ্রিস্টান মিশনারির হাত দিয়ে। উদ্দেশ্যটা কি? তারা উদ্দেশ্যটাই হচ্ছে শুধু ধর্ম প্রচার করা। ধর্ম প্রচার করার জন্য তারা কি করলেন? এত কিছু উদ্দেশ্য করে এত কিছু তৈরি করলেন। এর পরবর্তীতে এই পত্রিকাগুলো প্রকাশিত হওয়ার পর পরবর্তীতে 1860 সালে এসে আমরা দেখতে পাই বাংলা সাহিত্যের আধুনিক যুগের মূল সূচনা হয়। বাংলা সাহিত্যের আধুনিক যুগের মূল সূচনা হয় মাইকেল মধুসূদন দত্তের হাত দিয়ে। মাইকেল মধুসূদন দত্তের হাত দিয়ে আমাদের বাংলা সাহিত্যের প্রথম সাহিত্য শুরু হয়, আধুনিক যুগের সাহিত্য শুরু হয়। মাইকেল মধুসূদন দত্ত। এখানে তো শুধু গ্রন্থগুলোর নাম লিখা। তিলোত্তমা সম্ভব কাব্য কবি যতীন্দ্রমোহন ঠাকুরকে উৎসর্গ করেন, দরকার নেই। আমার দরকার হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের কাব্য কয়টা, এটা একটু এক বাক্যে মুখস্থ করবো। মাইকেল মধুসূদন দত্ত কে? তিলোত্তমা সম্ভব কাব্যটা রচনা করেছেন কত? 1860 সালে। এই জন্যই বলেছিলাম একটু আগে, 1760 থেকে 1860 এই সময়টাকে বলা হয় বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণ, মানে মধ্যযুগ থেকে আধুনিক যুগে আসার যে পন্থা, যে মাধ্যম। তাহলে কখন এসে এই মধ্যযুগের এই যুগ সন্ধিটা শেষ হয়েছে? 1860 সালে। কেন শেষ হয়েছে? মাইকেল মধুসূদন দত্তের একটা কাব্য রচনার মধ্য দিয়ে। কোন কাব্য রচনার মধ্য দিয়ে? তিলোত্তমা সম্ভব। আমরা একটু মুখস্থ করবো মাইকেল মধুসূদন দত্তের কাব্যগুলো। মাইকেল মধুসূদন দত্তের কাব্যগুলো কি কি? মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথের মতো এত কাব্য লিখেন নাই, ওনার কাব্যের সংখ্যা মাত্র 4টা। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছেন 1824 খ্রিস্টাব্দের যশোর জেলার সাগরদাড়ি গ্রামে, কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে। কিন্তু আমরা দেখি এখানে তিনি 8 বছর বয়সে দৈনিক 16 ঘন্টা করে পড়ালেখা করে 13টি ভাষাকে তিনি আয়ত্ত করেছিলেন।
এই যে একটা বাচ্চা একটা মানুষ এত পরিমাণ পরিশ্রম করে কি করলেন, একটা ভাষাকে আয়ত্ত করলেন, একটা না 13টি ভাষা আয়ত্ত করলেন। অর্থাৎ বাংলায় একটা প্রবাদ আছে, উষা সূর্যোদয় অর্থাৎ সকালবেলার উষাই প্রমাণ করে যে সারাটি দিন কেমন যাবে। অর্থাৎ আমার আপনার জীবনের শুরুটা দেখেই আমরা বুঝতে পারি যে বাকি অংশটা কেমন যেতে পারে। তাহলে মাইকেল কতটুকু মেধাবী হবে আমরা এখানেই বুঝতে পারি যে মাত্র 8 বছর বয়সে দৈনিক 16 ঘন্টা করে পড়ালেখা করে। আমরা 16 ঘন্টা পড়ালেখা করতাম ঠিক তখন যখন কালকে পরীক্ষা, 7 দিন পরে পরীক্ষা, 15 দিন পরে পরীক্ষা, তখন 14, 15, 16 ঘন্টা করে পড়ালেখা করতাম, যেমন নিজের বুদ্ধিতে পড়তাম। অথচ এই বাচ্চা একটা ছেলে এত অল্প বয়সে এত পড়ালেখা করেছিল, এই জন্যই তাকে হান্ট করেছিল ইয়াং বেঙ্গল গোষ্ঠী। এই ইয়াং বেঙ্গল গোষ্ঠীর হাতে পড়ে তিনি তার হিন্দু ধর্ম ত্যাগ করে গ্রহণ করেছিলেন খ্রিস্টান ধর্ম, নাম লাভ করেছিলেন মাইকেল 1843 খ্রিস্টাব্দে। তার 3 বছর পর 1844, 45, 46 সালে তিনি চলে যান হচ্ছে কোথায়? সাউন্ড ক্লিয়ার না? বাকি সবার কাছে সাউন্ড ক্লিয়ার কিনা এটা বলবেন। বাকি সকলের কাছে সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? ইয়েস বা নো একটু বলবেন। শ্রেষ্ঠ কবি একমাত্র সার্থক মহাকাব্যের রচয়িতা, ইয়েস, ক্লিয়ার। আচ্ছা, যদি একজনের ক্লিয়ার না থাকে তাহলে আপনি একটু লিভ নেবেন, লিভ নিয়ে আবার ঢুকবেন। এখন যদি সবার প্রবলেম থাকে তাহলে সেটা আমার স্টুডিওতে প্রবলেম। ওকে, তাহলে এখন আসুন 1843 সালে তিনি কি করলেন? খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মাইকেল উপাধি লাভ করলেন। তিনি চলে গেলেন হচ্ছে ফ্রান্সের ভার্সাই নগরীতে। তিনি সেখানে গিয়ে তিনি রচনা করলেন একটা কাব্য, তার নাম হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি। দ্য ক্যাপটিভ লেডি ইংরেজি ভাষায় লিখছেন, তিনি বাংলায় কোনো বই লিখবেন না, রাগে ক্ষোভে তিনি চলে গেছেন। চলে যাওয়ার পর চলে যাওয়ার পর তিনি লিখলেন ক্যাপটিভ লেডি। এই বইটা বাজারে তেমন চলে না। তখন তিনি টিমোথি পেন পোয়েম অর্থাৎ ছদ্মনাম নিয়ে তিনি আরেকটা বই লিখলেন, তার নাম হচ্ছে দ্য ভিশন অফ দ্য পাস্ট। দ্য ভিশন অফ দ্য পাস্ট। দ্য ভিশন অফ দ্য পাস্ট, PAST, পাস্ট। দ্য ভিশন অফ দ্য পাস্ট। তিনি এই বইটা রচনা করার পরেই তিনি কি করলেন, তার মধ্যে একটু অনুভূতিতে একটু সাড়া জাগলো। তার অনুভূতির মধ্যে একটু সাড়া জাগলো যে আমি কি করতে আসছি, কেন করছি, আমার সৃষ্টিকর্তা আমাকে এত মেধা দিয়েছেন, আজকে আমার মেধাটা কোথায়, কেন কাজে লাগাচ্ছি না, বা আমার মেধাটা কি কাজে আমি লাগাতে পারবো। এই বিষয়টা তখন তার মাথার মধ্যে যখন ঢুকলো, তখন তিনি এই বইটা দ্য ভিশন অফ দ্য পাস্ট, এরপর হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি, দুইটা বই তিনি বাসের মধ্যে করে, ট্রাম গাড়িতে করে ঘোরা শুরু করলেন। তিনি কি করলেন, মানে আমরা যেটাকে বলে হকারি শুরু করলেন। তো ওই অঞ্চলের মানুষ রাস্তা থেকে বই কিনে কিনে সারাদিন পড়ালেখা করে, কিন্তু মাইকেলের বই কেউ কিনে না। তখন মাইকেল রাগে ক্ষোভে তিনি কি করলেন, একটা কবিতা লিখলেন। সেই কবিতাটাই হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সনেট, বাংলা সাহিত্যের প্রথম সার্থক কবিতা। তার নাম হচ্ছে কবি মাতৃভাষা। এটাও প্রাইমারিতে এসেছিল যে প্রথম সনেট মাইকেল মধুসূদন দত্ত কোন নামে প্রকাশ করেছিলেন, তার নাম হচ্ছে কবি মাতৃভাষা। তিনি কি কবিতাটা রচনা করেছিলেন একটু শুনুন। হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করে। এই যে বাংলার ভান্ডারে অনেক রত্ন আছে, রত্ন মানে কি? হীরা, মণি, মুক্তা, স্বর্ণ, এর চেয়ে আর বেশি মূল্যবান। আমি অবুধ, আমি অধম, অবহেলা করি। পরধন লোভে মত্ত করিন ভ্রমণ, পরের দেশে ভিক্ষাবৃত্তি কক্ষ না চরি। তার মানে আমি পরের দেশে গিয়ে কি করেতেছি? পরধন লোভে মত্ত, আমি অন্যের ধনের প্রতি লোভ করেছিলাম, এই লোভ তো আমার কোনো কাজে আসছে না। আচ্ছা, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। তার এই যে মাইকেলের মতো একজন সাহিত্যিক, যাকে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বলা হয়, বাংলা সাহিত্যের প্রথম মহাকবি বলা হয়, বাংলা সাহিত্যের প্রথম সার্থক কাব্য রচনা করেছেন আধুনিক যুগের, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক রচনা করেছেন, যেখানে হাত দিয়েছেন সেখানেই তিনি সোনা ফলিয়েছেন, এমন একজন কবি। তার প্রথম বোধোদয় হলো যে না, আমি তো ভুল করেছি, আমি তো ইংরেজি সাহিত্যে এসে ভুল করেছি, এটাতে আমার দ্বারা এই ইংরেজি সাহিত্যে খ্যাতি অর্জন করা সম্ভব নয়। আপনার কাজ হচ্ছে আজকের ক্লাসে 2 কান দিয়ে শুনবেন, যখন বই পড়তে যাবেন এমনি মুখস্থ হবে, আর বাকি অংশ আমি মুখস্থ করিয়ে দেব, সাহিত্য কর্মগুলো। আপনার কাজ শুধু শুনেন, জাস্ট গল্প মনে করে শুনেন। ওই যে রাস্তার মোড়ে বা ওই যে বাসার গেস্ট রুমে বসে যখন আড্ডা দেন 4 জনের সাথে, তখন যেরকম গল্প করেন আমার ক্লাসটা ঠিক এরকমই, কিন্তু দেখবেন আপনার ক্লাস শেষে সবই মনে আছে, সবই মনে থাকবে। এই যে তখন ঠিকই বললো, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, বড়ধন লোভে মত্ত করিন ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কক্ষণে আচরি। তার মানে আমি তো ভিক্ষা করি, কক্ষণে আচরি, এটা খারাপ লক্ষণ। এই যে আমি রাস্তায় রাস্তায় হকারি করি, এটা তো ওয়ান কাইন্ড অফ ব্যাগ, মানে মানে কি আছে, এটা কি হচ্ছে এক ধরনের ভিক্ষা, লাভ নেই।
পরদন লোভে মত্ত করুণ ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় অনাহারে সপিখায় মন। বহুদিন আমার সুখ নাই, সব পরিহার করে ফেলেছি। আমার এই বডি, আমার দেহ, আমার মন, কোনো কিছুই নাই। আমার চেহারার মধ্যে কোনো গ্লামা নাই, আমার শরীরের মধ্যে কোনো চর্বি নাই, আমার স্বাস্থ্য নাই, সব ধ্বংস হয়ে গেছে। তপিকাই মন মুঝিনু বিফল তপে অভয়ারণ্য বরি, কেলিনি শৈবালে ভুলি কমল কানন। আমি মাতৃভাষা বাংলাকে শেওলার সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে ইংরেজির দিকে তাকিয়েছিলাম যে কেলিনি শৈবালে ভুলি কমল কানন, এটা তো মনে হয় পদ্ম ফুল। স্বপ্নে তবে কুললিখি কয়া দিলা পড়ে, উড়ে বাসা মাতৃকুশী রতনের রাজি, এই ভিখারি দশা কেন তো রাজি। এই যে সারাদিন ট্রাম গাড়িতে ঘুরে 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 হকারি করতে করতে একটা বইও যখন তিনি বিক্রি করতে পারলেন না, তখন তার মনের মধ্যে খুবই ক্লান্তি। তখন তিনি বলেছিলেন, এই অবস্থাটা কেন হলো আজ। জাফিরে অজ্ঞান তুই জাফিরে করে, পারিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষার রূপখানি পূর্ণমানি জালে। এটা লিখে তিনি, কবিতাটা লিখে তিনি পাঠালেন তার বন্ধু নারায়ণ চন্দ্রর কাছে, নারায়ণ দত্ত। নারায়ণ দত্তের কাছে যখন পাঠালেন, উনি পত্রিকায় প্রকাশ করলে খুবই সাড়া ফেলেছে। বাংলা সাহিত্যের প্রথম সনেট। সনেট মানে প্রত্যেকটা লাইনের মধ্যে 14টা করে লাইন, আর প্রত্যেকটা কবিতার মধ্যে 14টা করে লাইন থাকবে, আর প্রত্যেকটা লাইনের মধ্যে 14টা করে বর্ণ থাকবে। এটা নাম হচ্ছে সনেট। প্রথম 6টাকে বলে শতক, পরের গুলোকে বলে অষ্টক, দুটো এক ভাগে বিভক্ত। এটা যখন সাড়া ফেললো, তখন মাইকেল হুট করে তিনি চলে আসলেন কলকাতায়, এসে লেখালেখি শুরু করে দিলেন। কি লিখলেন? সর্বপ্রথম তিলোত্তমা সম্ভব কাব্য। এই তিলোত্তমা সম্ভব কাব্যটা হচ্ছে আধুনিক অর্থাৎ মানুষ নির্ভর সাহিত্য, যেখানে আমরা দেখতে পাই তৎকালীন যত সাহিত্যিক ছিল, শত সাহিত্য, সকল সাহিত্যিক বৃন্দই আলোচনা করতো কি নিয়ে? ধর্ম নিয়ে। মধ্যযুগ, বৌদ্ধ, প্রথম প্রাচীন যুগ, রাজনারায়ণ বসু, থ্যাংক ইউ আশিক মোল্লা, থ্যাংক ইউ। রাজনারায়ণ বসু, আর রাজনারায়ণ দত্ত হচ্ছে তার বাবার নাম। রাজনারায়ণ দত্ত হচ্ছে তার বাবার নাম, আর রাজনারায়ণ বসু হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বন্ধুর নাম। তখন কি করলেন? এই যে মাইকেল চলে আসলেন, এর আগে সকল সাহিত্য কি সাহিত্য? চর্যাপদ বৌদ্ধ ধর্ম, শ্রীকৃষ্ণ কীর্তন হিন্দু ধর্ম, বৈষ্ণব পদাবলী হিন্দু ধর্ম, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, কালিকামঙ্গল, ধর্মমঙ্গল, সবগুলো হিন্দু ধর্ম। এরপরে আসবে হচ্ছে ইউসুফ ও জুলাইখা থেকে, ওই যে আব্দুর রহমান জামির ইউসুফ ও জুলাইখা থেকে তিনি রচনা অনুবাদ করেছিলেন। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম অনুবাদক, মধ্যযুগের প্রথম সাহিত্যিক, তার নাম হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। তিনি রচনা করেছেন ইউসুফ জুলেখা প্রেমের কাহিনী। এরপরে শুরু হলো হচ্ছে বাংলা সাহিত্যের যা আছে সব ধর্মনির্ভর সাহিত্য। কিন্তু আধুনিক যুগে এখানে সুন্দর এবং উপসুন্দরের দ্বন্দ্ব নিয়ে আলোচনা করেছেন মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্যের মধ্য দিয়ে। তার কাব্যের সংখ্যা হচ্ছে কি কি দেখুন। তিলোত্তমা সম্ভব তার প্রথম কবিতা, প্রথম কাব্য, 1860। চতুর্দশী কবিতা বলি, চতুর্দশপদী কবিতা বলি, চতুর্দশী, বীরাঙ্গনা ও ব্রজাঙ্গনার গুণ। আমি একটা লাইনে সব নিয়ে আসলাম, বীরাঙ্গনা ও ব্রজাঙ্গনার গুণ। বীরাঙ্গনা ও ব্রজাঙ্গনার বোন। তাহলে একটা লাইনে আপনার মাইকেল মধুসূদনের কাব্য মুখস্থ করতে হবে। কি লাইনটা লিখছি? তিলোত্তমা, চতুর্দশী, বীরাঙ্গনা ও ব্রজাঙ্গনার বোন। তিলোত্তমা মানে তিলোত্তমা সম্ভব, চতুর্দশী মানে চতুর্দশপদী কবিতা বলি, বীরাঙ্গনা, এরপরে হচ্ছে ব্রজাঙ্গনা। এই চতুর্দশী যে কাব্যটা আছে, চতুর্দশ পদাবলী কবিতা বলি, চতুর্দশপদী কবিতা বলি, এখানে সনেট, এটাই প্রথম বাংলা সাহিত্যের সনেট কাব্য। এখানে সনেটের সংখ্যা হচ্ছে 102টি। বীরাঙ্গনা, এটা বাংলা সাহিত্যের প্রথম পত্র কাব্য, এখানে পত্রের সংখ্যা হচ্ছে 11টি। ব্রজাঙ্গনা, এটাই হচ্ছে বৈষ্ণব পদাবলী, রাধা এবং কৃষ্ণের প্রেমের কাহিনী নিয়ে রচনা করেছিলেন ব্রজাঙ্গনা কাব্য। তাহলে ব্রজাঙ্গনা কাব্যটি রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। রাধা এবং কৃষ্ণের প্রেমের কাহিনী মধ্যযুগের সাহিত্যকে কেন্দ্র করে তিনি রচনা করেছিলেন। এই হচ্ছে তার কাব্য। তাহলে ইংরেজিতে কাব্য লিখেছিলেন 2টি, বাংলায় লিখেছেন 4টি। আপনার কাজ হচ্ছে এক লাইনে মুখস্থ করবেন কি কি? মাইকেল চতুর্দশী, বীরাঙ্গনা ও ব্রজাঙ্গনার বোন। তিলোত্তমা, চতুর্দশী, বীরাঙ্গনা ও ব্রজাঙ্গনার বোন। এরপর আমরা যাবো হচ্ছে নাটক। তার রচিত নাটকের মধ্যে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ নাটকের নাম হচ্ছে শর্মিষ্ঠা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা পদ্মাবতী ও রিজিয়াকে নিয়ে, পদ্মাবতী ও রিজিয়াকে নিয়ে, রিজিয়াকে নিয়ে কৃষ্ণের সাথে মায়া কাননে যাই, একটা লাইনে তার সবগুলো। কৃষ্ণের সাথে মায়া কাননে যাই,
মায়া কাননে যাই। তাহলে এখানে দেখুন, মায়া কানন একটা হচ্ছে নাটক, কৃষ্ণকুমারী একটা নাটক, শর্মিষ্ঠা একটা নাটক, পদ্মাবতী একটা নাটক, রিজিয়া একটা নাটক। তাহলে মাইকেল মধুসূদন দত্তের সবগুলো নাটক নাটক আমরা একসাথে মুখস্থ করবো। কি কি? শর্মিষ্ঠা, পদ্মাবতী ও রিজিয়াকে নিয়ে কৃষ্ণের সাথে মায়া কাননে যাই। শর্মিষ্ঠা, পদ্মাবতী ও রিজিয়াকে নিয়ে কৃষ্ণের সাথে মায়া কাননে যাই। শর্মিষ্ঠা বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক, পদ্মাবতী বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি, রিজিয়া ও কৃষ্ণকুমারী, মায়াকানন, এই 5টা নাটক তিনি রচনা করেছেন। যখন তিনি হাত দিলেন মহাকাব্যের মধ্যে হাত দিলেন 1861 খ্রিস্টাব্দে 9টি স্বর্গ বিশিষ্ট কাব্য। তার নাম হচ্ছে মেঘনাদ বধ কাব্য। দ্বিতীয় বিখ্যাত কাব্যের নাম হচ্ছে মেঘনাদ বধ, প্রথম কাব্য। দ্বিতীয় কাব্যের নাম হচ্ছে কি? হেক্টর বধ। মেঘনাদ বধ, হেক্টর বধ, দুটা মহাকাব্য রচনা করলেন তিনি একটি প্রহসন, দুটি প্রহসন। একেই কি বলে সভ্যতা, বিরোধ শালিকের ঘাড়েরও, বুড়ো শালিকের ঘাড়েরও। এটার মূল কথা হচ্ছে, একটা মানুষ, একটা পুরুষ মারা যখন 50 বা 55 অথবা 60 বছর বয়সে কোনো কারণে ওয়াইফ মারা গেলে অথবা অন্য কোনো কারণে বিয়ে করতে চাই, সে গিয়ে বিয়ে করতে চাই হচ্ছে 20 মাইনাস একটা মেয়েকে, যে মেয়ের বয়স 15, 16, 20 বছর। এইটাকে কেন্দ্র করে তিনি নাটক রচনা করেছেন, সেই প্রহসন রচনা করেছেন, বুড়ো শালিকের ঘাড়েরও। এবং ওই সময় আমরা দেখতে পাই, বিশেষ করে বাংলা সাহিত্যের আধুনিক যুগে, যে এই যে বিয়ে পাগলা বুড়ো, সাধবার একাদশী, জামাই বারিক, হ্যাঁ, আচ্ছা, এই কাব্যগুলো, এই নাটকগুলোর মূল উদ্দেশ্য এরকম যে একটা পুরুষ মানুষ, তার বয়স 60 বছর, সে তার সাথে সমতার সাথে না মিলে, কুফু না মিলে, যখন সে 20 বা 25 বছর বয়সে একটা মেয়েকে বিয়ে করতে চাই, তখন তার ব্যক্তি জীবন এবং সামাজিক জীবনে কি কি প্রবলেম হতে পারে। ও তো 10 বছর, 15 বছর, 20 বছর পরেই মারা যাবে। এরপরে তার ওয়াইফ, সে তো হবে বিধবা। এই যে বিধবা হবে, এখন আমাদের ওই সমাজের সময়, ওই সমাজে মেয়েরা ছিল, তাদের কোনো ইনকাম সোর্স ছিল না, তখন সে বিধবা মানে হচ্ছে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খেতে হবে। ইয়েস, একেই কি বলে সভ্যতা, এটা ভিন্ন বলছি। তাহলে তখন তো এই মেয়েটার তো কোনো ইনকাম সোর্স নাই, তখন তার জীবনটাকে দেখে এই যে একটা পুরুষ, সে চিন্তা করলো আমি 60 বছরের, 20 বছরের মেয়েকে বিয়ে করলাম, 80 বছর বাঁচলে মেয়েটার বয়স তখন 40 বছর, 40 বছরে সে মেয়েটা মারা যাচ্ছে না গড় আয়ু অনুযায়ী, তখন তো এই মেয়েটাকে রাস্তায় ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তখন এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে তিনি ব্যঙ্গ করে রচনা করলেন প্রহসন, কি বুড়ো শালিকের ঘাড়েরও। আরেকটা প্রহসন রচনা করেছেন, একেই কি বলে সভ্যতা। সেই সংগঠন, যেই সংগঠন মাইকেল মধুসূদন দত্তকে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করেছিল, ওই সংগঠনের ছেলেদেরকে তিনি এসে দেখলেন যে তারা কি করে প্রচুর পরিমাণে মদ্যপান করে। ওই যে আমরা এখন যেটাকে 3/4 বলি, অর্থাৎ হাফ প্যান্ট পরে রাস্তায়, 3/4 মানে হচ্ছে হাঁটুর নিচে বসবে, এটা হচ্ছে 2/4 চেয়ে আরো কম। হ্যাঁ, তার মানে হচ্ছে হাফ প্যান্ট পরে রাস্তায় যখন ঘুরে মদ খাই, মদ আগেও মাইকেলও খেয়েছে, কিন্তু মাইকেলরা যখন মদ খেত তখন তারা সাহিত্যের আসরে বসে মদ খেত, বাস্তবতা আর অবাস্তবতার ভিত্তিতে ধর্মকে যাচাই করতো। কিন্তু এখনকার ছেলেরা এসে দেখলো তারা মদ খাই, পতিতালয়ে গমন করে। তখন তিনি বললেন, তোমরা এটা করছো কেন? তখন সে বলল, ইট ইজ সিভিলাইজেশন, এটাই হচ্ছে সভ্যতা। তখন তিনি রাগে ক্ষোভে তিনি কি করেছেন? প্রহসন লিখছেন, একেই কে বলে সভ্যতা। তিনি মাইকেল এত বড় লেখক হওয়া সত্ত্বেও তিনি কারো কোনো লেখার মধ্যে হাত দেন নাই, একটা লেখা ছাড়া। একটা লেখার মধ্যে হাত দিয়েছেন, 41তম বিসিএস এসেছে, ব্যাংকেও বেশ কয়েকবার এসেছে, প্রাইমারিতেও এসেছে। তাহলে কোন লেখার মধ্যে তিনি হাত দিয়েছেন? তিনি জীবনে একটা গ্রন্থ তিনি অনুবাদ করেছেন। কি অনুবাদ করেছেন? নীল দর্পণ নাটক। নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছেন তিনি। নীল দর্পণ নাটকটি যখন ঢাকায় কি করা হয়, মঞ্চায়িত করা হয়, ঢাকা যখন নীল দর্পণ নাটকটা যখন ঢাকা থেকে প্রথম প্রকাশিত নাটক নীল দর্পণ, নীল দর্পণটাকে কি করা হয়, যখন প্রকাশ করা হয়, নীল দর্পণে তিনি অভিনয় দেখতে আসলেন। অভিনয় দেখতে এসেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন নীল দর্পণ নাটকের অভিনয় দেখতে এসেছিলেন, এই নীলকররা মানুষের উপর কি পরিমাণ অত্যাচার এবং নির্যাতন করতো, এই নেটিভ ছদ্মনামে দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর, থ্যাংক ইউ আশিক মিয়া, দ্য নেটিভ ছদ্মনামে রচনা করেছিলেন কি? দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর, দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর, এই নামে তিনি কি করেছেন? অনুবাদ করেছিলেন, প্ল্যান্টিং মিরর। শেষ। অর্থাৎ তখন মাইকেল মধুসূদন দত্ত কি করলেন? এই অভিনেতার প্রতি তিনি আর সহ্য করতে পারলেন না, সহ্য করতে না পেরে অভিনেতার নিকট তার পায়ের জুতাকে ছুঁড়ে মেরেছিলেন। এখন একটু কমেন্ট করেন, একটু কথা বলবেন, তাহলে এই অভিনেতার অবস্থাটা কি? যদি আমার দিকে কেউ একজন জুতা ছুঁড়ে মারে, তাহলে আমার অবস্থাটা কি হতে পারে? সবাইকে একটু কথা বলতে বলছি, কে কথা বলতে চান একটু বলুন, যে তখন এই অভিনেতার অবস্থাটা কি হয়েছিল? অভিনেতা কি রেগে গিয়েছিল, না আনন্দ পেয়েছিল? বলুন, এই অভিনেতার পরিস্থিতিটা স্যার, কি ছিল? ফলাফলটা আমরা কি দেখতে পাই? যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার পায়ের জুতাটা খুলে ছুড়ে মারে মঞ্চের দিকে, তখন তাদের অবস্থাটা কি ছিল? যে কোনো একজন বলুন, কথা বলুন। আসসালামু আলাইকুম।
কি করেছিল? এটা হচ্ছে মূলত তাদের তৎকালীন সময়ে বাংলা সাহিত্যে যে নাট্য সাহিত্য বা নাট্য ব্যবস্থাপনা যে একটা দুর্দশাগ্রস্ত একটা চিত্র বা এরকম নাট্যশিল্প যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সন্তুষ্ট করতে পারে নাই। এজন্য উনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া স্বরূপ মানে মঞ্চের মধ্যে তখন জুতো নিক্ষেপ করে। আমি বলেছি এটা না, আমি বলেছি যে যখন জুতাটা নিক্ষেপ করলো অভিনেতার দিকে, তখন অভিনেতা কি করলেন? অভিনেতার প্রতিক্রিয়াটা কি ছিল? ক্লিয়ার কেউ না বলতে আমার। পারবেন? অন্য কেউ কি বলতে পারবেন? ধরেন আমার গায়ে জুতা নিক্ষেপ করলো, আমি অভিনয় করছি, আশিক বলুন কি হয়েছে? স্যার আমি তো এতক্ষণ বললাম এটা জানতাম, এর পরবর্তী জানি না। আই, বাকিরা কেউ কিছু বলতে পারেন? বাকিরা কি কেউই কিছু জানেন না, নাকি বাকিরা নাই? এখানে 32 জন ক্লাসে উপস্থিত আছেন, কিন্তু বাকিরা তো কোনো কথা বলেন না কেন? কমেন্টও করেন না কেন? আমি আর আপনি হলে কি করতাম জানি না, একজনে লিখছেন, তা তো লিখছেন জানি না। বাকিরা তো বলবেন ইয়েস অথবা নো বা আদার্স কিছু কিছু একটা তো বলবেন। তো আপনি না বললে আমি কি করে বুঝবো? রেগে গিয়েছিল মীরা, আপনি কি জানতেন নাকি রেগে গিয়েছিল? জেনে বলছেন না আন্দাজি বলছেন? বাকিদের কাছে আমি কমেন্ট প্রত্যাশা করি। আমি প্রথমে বলেছি আমার সাহিত্য ক্লাসে খুব বেশি আপনার পড়তে হবে না, শুধু আলোচনা শুনেন, এমনি এমনি আপনার অর্ধেক মুখস্থ হয়ে যাবে। আর সাহিত্য এত সহজ না, এটা ব্যাকরণ না যে আমি আপনাকে সব বুঝিয়ে দেবো। হুম হুম। তানবীর, জানি না। ওকে, বাকিরা কি করেন? এই ঘটনাটি জানি না। ওকে, এটা কে? আপনার তো নামই নাই, আপনার মোবাইলের ইয়ে আসছে না? ওই আমি আর আপনি হইলে ধরে উল্টা জুতাটা নিক্ষেপ করতাম, বেটার করে বেটা, হ্যাঁ, ঈশ্বরের করে ঈশ্বর। হ্যাঁ, তুমি আমার গায়ে জুতা নিক্ষেপ করেছো, দাঁড়াও আমার পায়ে জুতা আরো দুটি আছে, তিনটা তোমার গায়ে নিক্ষেপ করলাম। হ্যাঁ, এটা করে নাই, এটা করে নাই। অমৃতবালা, শুনেন, তখন ওই ছেলে কি করলো, ঈশ্বরচন্দ্রের জুতাকে সম্মান করে জুতাকে কুলে নিয়ে বসে রইলো। এখন দেখুন, একটা জুতা নাই কুলে নিয়ে বসে রয়েছে, এখন তো ঈশ্বর পড়েছে মহা বিপদে। ঈশ্বরের কাজ কি? ঈশ্বর কি করলো, আরেকটা জুতা নিয়ে দিয়ে দিছে, বাবা তুমি এটাও নেও। তাহলে এই যে শ্রদ্ধা, এই যে রেসপেক্ট, এই যে হচ্ছে মানুষের মধ্যে কি বলে এটাকে, মমত্ব বোধ, এটা আমরা ভিন্ন জিনিস। দেখুন, ঈশ্বরচন্দ্র জুতা নিক্ষেপ করেছে কেন? ঈশ্বরচন্দ্র আর সহ্য করতে পারতেছে না যে নীলকররা এত অত্যাচার করতো, এত অত্যাচার করতো, তার মানে সেই নীলকরের ভূমিকা যে পালন করেছে। এখন একটু বলুন, আমার সাথে একটু কথা বলতে হবে, আপনাদেরকে আনমিউট করা, মিউট করা কিনা? হ্যাঁ, এখন একটু আমরা বলি, ওই যে প্রিয়তমা একটা ছবি ছিল ঈদের সময়, হ্যাঁ, দারুণ একটা ছবি, সারা বাংলাদেশ কাঁপিয়েছে। এবং হচ্ছে সালাম স্যারের ক্লাসে, বাংলা ক্লাসের প্রকৃতি স্বাদ পেয়েছি, যা অনার্স মাস্টার্স পর্যন্ত পাইনি আশিক মিয়া। হ্যাঁ, আচ্ছা, এখন আসুন, আহ কি বলতে চাইছিলাম ভুলে গেছি। ওই যে সাকিব খানের প্রিয়তমা, এখন দেখুন সাকিব খানের যে অভিনয়, আহারে কি অভিনয়! এখন সাকিব খানের এই অভিনয়ের সাথে তার বাস্তব জীবনের কত পার্সেন্ট মিল আছে একটু কমেন্ট করবেন। 1%, 2%, 50%, কত পার্সেন্ট মিল আছে? সে তার ইদিকাকে পাইনি ওই ছবিতে আমরা যেটা দেখি। হ্যাঁ, আপনার নামটি পড়েননি স্যার? আমার নাম কি? ও আচ্ছা, আমার নাম লিখছেন, হ্যাঁ। আচ্ছা, ক্লাসে বক্তৃতা স্বাদ পেয়েছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসুন, হ্যাঁ আমার নাম দেখেছি। আচ্ছা, এখন আসুন, আশিক, আহ, কত পার্সেন্ট মিল আছে? আমি বলেছি আমাদের অভিনেতা, হ্যাঁ, কিং খান, সাকিব খান, তার ব্যক্তি জীবনের সাথে এই প্রিয়তমা ছবির অভিনয়ের কত পার্সেন্ট মিল আছে, আমি এটা জানতে চাচ্ছি। আপনি যদি অংশগ্রহণ না করেন, একজন লিখছেন 0%, আপনি অংশগ্রহণ না করলে আমি এখনই স্কিপ করে ওই গতানুগতিক পড়াইয়ে যাবো, 10 মিনিটে ক্লাস শেষ, সব সাহিত্য শেষ। সিনেমা দেখিনি, কতটুকু বুঝিয়েছেন? যারা দেখেন না ওরা ভিন্ন কথা, আপনি যারা দেখেন নাই, ওই যে 2 মিনিটের একটা গান ভাইরাল হয়েছে, হ্যাঁ, ওই গানটা যারা দেখছে এটাই বুঝতে পারবে, সিনেমা পুরাটা দেখা দরকার নেই, জাস্ট একটা হচ্ছে ধারণা হলেই হলো। একজন লিখছেন 0%, আরেকজন লিখছেন হচ্ছে রিক্তা আক্তার, কিছুই না, হ্যাঁ, একটুও না। এরকমই দেখুন, শাকিব খান ব্যক্তি জীবনে তার বিয়ে, পরিবার, বিয়ে করেছে, বাচ্চা কাচ্চা আছে, আর কোনো খোঁজ খবর নাই। আর এখানে সে তার প্রেমিকাকে পাই নাই, বিদায় তার চুল আর দাড়ি একাকার হয়ে গেছে, চুলও কাটে না, দাড়িও কাটে না, হ্যাঁ, একেবারে বৃদ্ধ হয়ে কবরের পাশে বসে রয়েছে। এখন যদি ঠিক জিজ্ঞাসা করা হয়, এই মুহূর্তে তোমার দুইটা বউ আছে, হ্যাঁ, এই বউ দুইটার কি খবর, সে বলতেও পারবে না তার বউ এখন কোন জায়গায় আছে, কি করছে। হ্যাঁ, এখন আমাকে যদি জিজ্ঞাসা করেন, স্যার আপনার বউ এই মুহূর্তে কোথায় আছে, এখন বাজে হচ্ছে 5:45, আমি বলতে পারবো আমার বউ অমুক জায়গায় আমার বাসায় আছে, এখন সে হয়তো ঘুমাচ্ছে, কারণ
আমার আধা ঘন্টা আগে কথা হয়েছে, এখন না হলে এটা করছে ওটা করছে, আমি একটা আইডিয়া দিতে পারবো। সাকিব খানকে গিয়ে যদি জিজ্ঞাসা করেন যে দাদা তোমার অভিনয় দেখে তো মানুষ কান্নাকাটি করে আবেগে সিনেমা হল থেকে বের হয়, তাহলে তোমার দুইজন বউ কোথায় আছে, হ্যাঁ, তাহলে দেখবেন উত্তর নাই, জিরো। এটা এরকমই যারা অভিনেতা, হ্যাঁ। এরপরে কি আছে, হাতে ঘড়ি থাকে। আচ্ছা এখন দেখুন হাতে ঘড়ি থাকে, হ্যাঁ। আচ্ছা এখন আসুন, এই যে বাস্তবতা আর অভিনেতা দুইটা দুই জিনিস। অভিনেতার কাজ হচ্ছে অভিনয় করা, তাকে একটা জাস্ট একটা চরিত্র ধরিয়ে দেই আর তুমি অভিনয় করো, তোমার বাস্তব জীবনের সাথে এখানে মিল নাই। কিন্তু ওইখানে আমরা দেখতে পেতাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে আমাদের বাঙালি সমাজের কি ব্যবহারটা ছিল, বাঙালি সমাজ তাকে কতটুকু রেসপেক্ট করতো, কতটুকু মূল্যায়ন করতো, এটা আমরা দেখতে পাই। এই বিষয়ে একটা বইয়ের নাম হচ্ছে বিদ্যাসাগর ও বাঙালি সমাজ, যে বইটা 45তম বিসিএস প্রিলিতে এসেছে, যেটা আমাদের বাংলাদেশে প্রচলিত কোনো বাজারের বইয়ের মধ্যেই কোনো এই প্রশ্নের উত্তর নেই। আমরা দেখি বিদ্যাসাগর ও বাঙালি সমাজ যে বইটা আছে, বিদ্যাসাগর ও বাঙালি সমাজ, এই বইয়ের নাম লিখেছেন বিনয় ঘোষ, বইটা লিখেছেন বিনয় ঘোষ। এটা আমাদের কোনো বইয়ে ছিল না, এখন নতুন বইগুলোতে সবগুলোতেই আছে। তাহলে আমরা কি করে বুঝবো যে এটা কোথা থেকে আসে? আমি ওদিকে যাচ্ছি না। যখন জুতাটা নিক্ষেপ করলো, নিক্ষেপ করার পর নীলকরের ভূমিকায় অভিনয় করা ছেলেটি কি করলো, সযত্নে জুতাটা বুকের সাথে ধরে নিল, কারণ কি এটা ঈশ্বরচন্দ্রের জুতা। ঈশ্বরচন্দ্রকে মানুষ এতটা রেসপেক্ট করতো, এতটা সম্মান দিত। এখন আসুন, এই বইটাকে তিনি অনুবাদ করেছেন কি দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর নামে, দ্য নেটিভ ছদ্মনামে, নেটিভ ছদ্মনামে তিনি এই বইটাকে কি করেছেন, অনুবাদ করেছেন। রিভিশন রিভিশন খুব খেয়াল করে দেখুন, তার কাব্যের সংখ্যা হচ্ছে মাত্র 4টি। একটা লাইনে বলেছিলাম তিলোত্তমা, চতুর্দশী, বীরাঙ্গনা ও প্রজাঙ্গনার বোন। তিলোত্তমা, চতুর্দশী, বীরাঙ্গনা ও প্রজাঙ্গনার বোন। তিলোত্তমা সম্ভব যে কাব্যের মধ্য দিয়ে বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়েছে, বাংলা সাহিত্যের মধ্যযুগের অন্ধকারে, বাংলা সাহিত্যের মধ্যযুগে কুঠারাঘাত করে বাংলা সাহিত্যের আধুনিক যুগকে তার একেবারে তার প্রাণবায়ু ফিরিয়ে নিয়ে এসেছে, এটাই হচ্ছে তিলোত্তমা সম্ভব। চতুর্দশী কবিতাবলী হচ্ছে বাংলা সাহিত্যের একমাত্র সনেট কাব্য, সর্বপ্রথম সনেট কাব্য, যেখানে 102টি সনেট হচ্ছে কি ওই চতুর্দশী কবিতা আছে। বীরাঙ্গনা বাংলা সাহিত্যের প্রথম পত্র কাব্য, যেখানে পত্রের সংখ্যা 11টি। এটাও পরীক্ষা আসবে, বীরাঙ্গনা পত্রে কাব্যে পত্রের সংখ্যা কয়টি। ব্রজাঙ্গনা হচ্ছে রাধা এবং কৃষ্ণের প্রেম লীলা বিষয়ক কাব্য, অর্থাৎ বৈষ্ণব পদাবলীর কাব্য হচ্ছে ব্রজাঙ্গনা। তার নাটক হচ্ছে 5টি। শর্মিষ্ঠা সর্বপ্রথম সার্থক নাটক বাংলা সাহিত্যের, শর্মিষ্ঠা। পদ্মাবতী প্রথম সার্থক কমেডি। এরপরে হচ্ছে পদ্মাবতী, রিজিয়া ও কৃষ্ণের সাথে, রিজিয়া মানে রিজিয়া, কৃষ্ণ মানে কৃষ্ণ কুমারী, কৃষ্ণ মানে কি কৃষ্ণ কুমারী। এটার যদি ঘটনা বলতে যাই, এক মাইকেল দিয়ে আপনার ক্লাস শেষ হয়ে যাবে। আমার 11টা সাহিত্যিক পড়া তো দূরে থাকার বাকিগুলোর ধারে কাছে যেতে পারবো না। এরপরে আসুন কৃষ্ণ কুমারী। এরপরে কি আছে, মায়া কানন। মহাকাব্য 2টি, মেঘনাদ বধ এবং হেক্টর বধ। পৃথিবী কাঁপানো মহাকাব্য কোনটি? পৃথিবী কাঁপানো মহাকাব্য হচ্ছে এমন একজন মানুষ যাকে বলা হয় বাংলার মিল্টন, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তাকে কিছুটা ফলো করেছেন, তার নাম হচ্ছে জন মিল্টন। স্যার কাব্যগ্রন্থ কাকে বলে? যেখানে অনেকগুলো কবিতা একসাথে গাঁথা থাকে, একসাথে প্রকাশ করা হয়, তাকে কাব্যগ্রন্থ বলে। আমিনা কি লিখছেন, আরমিন আক্তার মেবি, বোঝা যাচ্ছে না। এরপরে যাবেন হচ্ছে প্রহসন 2টা। প্রহসন হচ্ছে 2টা, একটা হচ্ছে একেই কি বলে সভ্যতা, আর একটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ের রূপ। এরপরে কি আছে, তিনি ইংরেজিতে অনুবাদ করেছেন দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর। আশা করি বুঝতে পেরেছেন, আর বাকিটা আপনাকে পড়তে হবে, আর যখন পড়তে যাবেন তখন দেখবেন এগুলো সহজ হয়ে গিয়েছে। আচ্ছা এরপরে আসুন মাইকেল মধুসূদন দত্ত, এতক্ষণ এগুলো পড়লাম। বীররসের কাব্যতে উৎসর্গ করেন রাজা দিগম্বর মিত্রকে, এগুলো আমার চাকরি পরীক্ষায় আসে না। একটা কথা আমি বারবার বলি, প্রত্যেকটা ক্লাসেই বলি, সেটা হচ্ছে আপনি অপ্রয়োজনীয় প্রশ্ন পড়বেন না। স্যার আমার কমন কি দেখেন কমেন্ট, আপনি কি কমেন্ট করেছেন এইটাই লিখছে যে আমার কমেন্ট কমন কি দেখেন না। আপনার কমন কি, কমন না তো কমেন্ট, কি কমেন্ট করতে চান বলুন, আরেকবার দেখবো। জন মিল্টনের পিক দেখে ভেবেছিলাম মহিলা, জীবনী পড়ে হ্যাঁ পড়েছি পুরুষ। হ্যাঁ এরকমই। তার জীবনের লাস্টে প্রহসন কাকে বলে? প্রহসন মানে ব্যঙ্গ, ব্যঙ্গর মাধ্যমে কোনো একটা বিষয়ের সত্যতা প্রকাশ করা, তাকে বলে প্রহসন। সরি আরমিন, আমি প্রহসন কাকে বলে মেবি আপনি প্রশ্ন করেছিলেন, আমি আগে উত্তর দিতে পারিনি, আমি সরি, আমি খেয়াল করিনি। আপনার কমেন্ট উপরে চলে গেছে, আমার দৃষ্টির একবারে কি বলে এটাকে, দৃষ্টি সীমার বাইরে চলে গিয়েছে। হ্যাঁ আচ্ছা এরপরে আসুন, জন মিল্টন যখন জীবনে অন্ধ হয়ে যায়, তখন তিনি রচনা করেছিলেন প্যারাডাইস লস্ট এবং প্যারাডাইস রিগেন্ট। তখন তাকে একজন সাহিত্য সাংবাদিক এসে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা বলুন তো আপনার জীবনে আপনার প্রাপ্যটা কোথায়, আপনি যে এই যে অন্ধত্ব হয়েছিলেন, 2 চোখে কিছুই দেখেন না,
আর দুই চোখে কিছুই দেখেন না, তাহলে এখন আপনার জীবনের প্রাপ্যটা কি? আপনি কি আপনার এই অন্ধের জীবনকে ভালোবাসেন, নাকি অন্ধ হওয়ার আগের জীবনটাকে ভালোবাসেন? যখন আপনি দৃষ্টিশক্তি পেয়েছিলেন তখন তিনি নির্দ্বিধায় উত্তর দিলেন, যদি আমি জানতাম আমি অন্ধ হওয়ার পরে পৃথিবীতে আমার এত ক্ষতি হবে, আমি চাইতাম ঈশ্বরের কাছে, ঈশ্বর যেন আমাকে ছোট থাকতে অন্ধ করে দিত। তার মানে অন্ধত্ব না আসলে আমার জীবনে সফলতা আসতো না। কোথায় জন মিল্টন ছিল? বাংলা সাহিত্যের কত কবি তো আছে, ইংরেজি সাহিত্যের। আমরা আজকে কেন এই জন মিল্টনের প্যারাডাইস লস্ট এবং প্যারাডাইস রিগেন্ট বারবার পড়ি, বারবার নাম জানি, অন্য অনেক মহাকাব্যের নাম জানি না। তিনি লিখছিলেন অন্ধ, দুই চোখে কোনো আলো নাই, কিন্তু কিসের যেন একটা আলো ছিল ওনার মধ্যে, সেই আলোয় আলোকিত হয়ে তিনি রচনা করেছিলেন প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেন্ট। এখানের একটা বিখ্যাত উক্তি হচ্ছে, স্বর্গে রাজত্ব করার চেয়ে নরকে, স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা অনেক শ্রেয়। এই উক্তিটি কার হতে পারে বলে মনে করেন? আপনি বাংলায় কমেন্ট করবেন। এই উক্তিটি কার? বারবার বিসিএস এইটা, বিসিএস এই পর্যন্ত 6বার আসছে। আপনার ক্লাস করলে আর পড়তে হয় না, এত ভালো লাগে তাই নাকি? আচ্ছা, জিফা, হ্যাঁ, আচ্ছা এখন আসুন, এটা একটু বলেন, এটা কার স্যার? প্রবন্ধ কাকে বলে? এই আপনি প্রবন্ধ আর প্রহসন আর এই কাব্য নিয়ে ঘুরতেছেন কেন আজকে? আচ্ছা, প্রবন্ধ মানে সততার নিরীক্ষে কোন একটা বিষয়কে উপস্থাপন করা গল্পের আকারে, তাকে বলে প্রবন্ধ। সত্য মিথ্যার বেড়াজালে আবদ্ধ করে লেখাকে বলে গল্প। আর প্রহসন মানে হচ্ছে ব্যঙ্গ করে লেখাকে বলে প্রহসন। উপন্যাস হচ্ছে এমন একটা বিষয়কে, মৃত বিষয়কে জীবন্ত করে উপস্থাপনার নাম হচ্ছে উপন্যাস। কোন একটা বিষয়কে শুরু করে হুট করে শেষ করে দেয়াকে বলা হয় ছোট গল্প। আচ্ছা, এটা বলবো, এটা আরেকটা ক্লাস আছে, আগামী ক্লাসে এগুলো বলবো। নাম কি বলছি? স্বর্গে দাসত্ব করার চাইতে নরকে রাজত্ব করা অনেক বেশি শ্রেয় বা উত্তম। এটা কার কথা হতে পারে বলে মনে করেন? এটা কার উক্তি? বিখ্যাত একটা উক্তি, তার নাম কি বলুন? এর নাম না জানলে আপনি পৃথিবীতে থাকার আপনার কোনো ইয়া নেই। রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ। আচ্ছা, আমরা শুরু করবো হচ্ছে, এর আগে চলে গেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেলের আগে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা আমরা একটু পড়বো। বঙ্কিমচন্দ্র, এখানে লিখা নাই, এখানে কিছুই লেখা নাই, আপনারা আপনাদের লেকচার শিটকে ফলো করবেন। মাইকেল মধুসূদন দত্ত, হ্যাঁ, এটা কার উক্তি? এটা কি মাইকেলের উক্তি? না না না, মাইকেল যুক্তি করবে কেন? এটা হচ্ছে বিখ্যাত মিস্টার শয়তান, ইবলিস। সে বলেছিল ওই যে, আমি বেহেশতে গিয়ে, আমি হচ্ছে ওইখানে গিয়ে দাসত্ব গোলামি করার চাইতে আমার জন্য উত্তম আমি জাহান্নামে যাব। হ্যাঁ, আমি নরকে যাব, নরকে গিয়ে ওইখানে গিয়ে মাতবরি করবো, হ্যাঁ, ওইখানে গিয়ে রাজত্ব করবো। এই উক্তি হচ্ছে শয়তানের উক্তি, শতান। এখানে লেখা আছে SOTAN, শতান। এখানে আছেন বঙ্কিমচন্দ্রের উপন্যাস, এই পেয়েছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ছিলেন? তাকে বলা হয় বাংলা জ্যোতিচিহ্নের জনক বলা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলা জ্যোতিচিহ্নের জনক, বাংলায় গদ্যের জনক। তিনি সর্বপ্রথম একটা রচনা করেছিলেন, আশিক, মাইকেল রে আপনি বানাইছেন কি শয়তান? হ্যাঁ, শয়তানে যদি এটা শুনে শয়তান নিজেও হাসবে, যে ঘটনা কি, উক্তি দিলাম আমি আর সে বানাইলে হচ্ছে মাইকেলকে, আমার উক্তিকে নিয়ে দিল মাইকেলকে। হ্যাঁ, আচ্ছা এখন আসুন, আসুন এখন, তার একটা বিখ্যাত 1847 সালে বাংলায় জ্যোতিচিহ্নের জনক কেন? বাংলায় তো আগে জ্যোতিচিহ্ন ছিল দুটি, একটা হচ্ছে একদারি, একটা হচ্ছে দুইদারি। এই একদারি এবং দুইদারি থেকে বের করে এনে আমাদেরকে এখন জ্যোতিচিহ্নের সংখ্যা উপহার দিয়েছেন 11 অথবা 12টিকে, বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি একটা বই অনুবাদ করেছিলেন হিন্দি ভাষা থেকে। হিন্দি ভাষায় লাল্লুজি নামক একজন বিখ্যাত রাইটার ছিল, বিখ্যাত একজন প্রাবন্ধিক ছিলেন। তিনি একটা প্রবন্ধ লিখলেন বেতাল 25 নামে, হিন্দিতে। এটাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি অনুবাদ করে দিলেন। কি নামে অনুবাদ করলেন? বেতাল পঞ্চবিংশতি নামে অনুবাদ করেছিলেন 1847 সালে। এইটা অনুবাদের মধ্য দিয়ে তিনি বাংলা সাহিত্যের প্রথম কি, একটু শব্দ এই পাশে আসে, আমার তো ওই পাশে দেয়। তিনি কি করলেন, যে বেতাল পঞ্চবিংশতি নামে যে গ্রন্থটি অনুবাদ করেছিলেন, এই অনুবাদের মধ্য দিয়ে তিনি কি করলেন, বাংলায় জ্যোতিচিহ্নের প্রবর্তন করেন। গুরুত্বপূর্ণ মৌলিক গ্রন্থের মধ্যে হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। হ্যাঁ, প্রভাবতী সম্ভাষণ, এটা হচ্ছে আত্মচরিত, মানে আত্মজীবনীমূলক একটা বই, প্রভাবতী সম্ভাষণ। এগুলো মুখস্থ নিজেরা করবেন। আমি আলোচনায় যেটাতে আসছি সেটা যাচ্ছে, একটু আলোচনাটা কোনটা করব? সম্পাদনা, শিশু, হ্যাঁ, এইগুলো দরকার নেই। খ্রিস্টাব্দে বিদ্যাসাগর উপাধি লাভ করেন, এইটা আমার দরকার। মাত্র 1939 সালে, তার জন্ম হচ্ছে 1920 সালে কলকাতার মেদিনীপুরে জন্মগ্রহণ করেছেন। 1939 সালে মাত্র 19 বছর বয়সে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেছেন। আশা করি যারা আপনারা এই আমার ক্লাসে আছেন কেউই 19 বছরের নয়, সবাই 19+ হবেন। যেহেতু অনার্স পাস করতে করতে বাংলাদেশের প্রেক্ষাপটে 19+ হয়ে যায়। সো আপনার চেয়ে কম বয়সে কি করেছিলেন, তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন সংস্কৃত কলেজ থেকে। তিনি বাংলায় জ্যোতিচিহ্নের প্রবর্তক।
তিনি শুধু জ্যোতিষের প্রবর্তক তা না, এই আলোচনাটা হচ্ছে আমার এই জায়গায়। কোন জায়গায়? বিধবা বিবাহ আইন পাশ করেন হচ্ছে 1856 খ্রিস্টাব্দে। 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ করেন। এই আইন পাশ করার পরে আমাদের 1820-এ তিনি জন্মগ্রহণ করেছেন। সরি, 1920 না, ইয়েস 1820 হবে। আচ্ছা এখন আসুন, সরি ওইটা ওই যে স্লিপ অফ টার্ন, চলে যাই, স্লিপ অফ মাউথ। এরপরে আসুন যে হচ্ছে কোথায় বিধবা বিবাহ আইন পাশ করা হয়। কেন, ওনার কি ঠেকা পড়েছে, উনি কেন বিধবা বিবাহ আইন পাশ করাবে? কেউ কোনো কিছু এই বিষয়ে বলতে চাইলে 1 মিনিট বলতে পারবেন, যে কোনো একজন বলুন। কথা বলুন একজনে। আপনাদের বেঁচে এসে আমি নিজেও প্রাণবন্ত থাকতে পারি না, কারণ আপনারা কোনো কথাই বলেন না। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় প্রবলেম, যে আপনারা কোনো কথা সহজে বলতে চান না। কেউই কি জানেন না বিধবা বিবাহ সম্পর্কে কোনো তথ্য? কারো কি কোনো ধারণা নাই বিধবা বিবাহ সম্পর্কে সম্পর্কে কোনো তথ্যের? নাই? তা সবই তো নতুন নতুন লাগে তথ্যগুলো। সতীদাহ প্রথার জন্য, এরপরে হচ্ছে বলবেন স্যার, জানি না, এই এটাই বলুন। তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ আইন পাশ করে, তার পূর্বে এরকম একটা অবস্থা ছিল ভারত উপমহাদেশে হিন্দু সমাজে, যে বিধবা মহিলাদেরকে হচ্ছে প্রথমত আপনার ওই রামমোহন রায়ের পূর্ব একটু বড় করে মুহূর্তে দেন। হ্যাঁ, রামমোহন রায়ের পূর্ব মুহূর্তে তাদেরকে সতীদাহ প্রথার প্রচলন করা যে ছিল, তার মধ্যে তাদের আত্মাহুতি দেওয়া দিতে উদ্বুদ্ধ করা হতো। সতীদাহ প্রথা রহিতের পরে তারা বিধবাদেরকে একটা সমাজের অভিশাপ মনে করতো, এবং তাদের জন্য দ্বিতীয় বিবাহকে তারা এক পর্যায়ে মানে নিষিদ্ধ করে দিল। টোটাল হিন্দু সমাজে এই বিবাহ বিষয়টা জারি করা ছিল। কিন্তু হুম, হিন্দু সমাজের সংস্কারের জন্য আগত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখতে পেলেন যখন, যে হিন্দু সমাজে ওইসব বিধবার নারীদেরকে পুনরায় সমাজে প্রতিষ্ঠিত করার জন্য তাদের বিবাহ করা বাঞ্ছনীয়, তখন তিনি বিধবাদের বিবাহের জন্য আন্দোলন শুরু করেন, এবং সেই আন্দোলন সফলতা স্বরূপ তার প্রথম ছেলে বা তার ছেলের সাথে প্রথমবারের মতো কোনো বিধবা নারীর বিয়ে হয়, এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশের হিন্দু সমাজ এই বিধবা বিবাহ প্রথার মধ্যে পুনরায় প্রবেশ করে। ওকে, থ্যাংক ইউ। এরপরে অনেকটা বলেছেন, বাকিরা সমস্যাটা কোথায়? আপনারা কোনো কথাই বলেন না। আপনাদের ক্লাসে এসে আমি একেবারে মানে প্রাণহীন নিষ্প্রাণ হয়ে যাই, যে আপনারা কেউই কোনো কথা বলেন না। আচ্ছা এখন আসুন না, বিষয়টা আপনি বলছেন অনেকটা সঠিক, আমরা আরেকটু ক্লিয়ার করব। সতীদাহ প্রথা, সতীদাহ প্রথা মানে কি? যেটা রাজা রামমোহন রায় বাংলা থেকে উচ্ছেদ করেছেন, যে হাজবেন্ড মারা গেলে তার সাথে সাথে তার জীবন্ত ওয়াইফকে, তার বয়স 2 বছর হোক আর 10 বছর হোক আর 50 বছর হোক না কেন, তাকে হত্যা করতে হবে, আগুনে পুড়িয়ে দিতে হবে। অনেক মেয়েরা কান্নাকাটি করতো, কিন্তু বাঁচার কোনো রাস্তা ছিল না। সবাই তা কান্না করবে যে আমার হাজবেন্ড মারা যাবে, তাই আমাকেও মরতে হবে কেন? এটা তো বিধান, এই বিধানটা সৃষ্টিকর্তা তৈরি করেনি, তবে হিন্দু সমাজের কেউ না কেউ একাংশ এটাকে তৈরি করেছিল। এখন এখানে কেউ কি হিন্দু ধর্মের কেউ কি ব্রাহ্মণ আছেন? থাকলে কমেন্ট করেন। ব্রাহ্মণ কি কেউ আছেন হিন্দু ধর্মের? একটু কমেন্ট করবেন থাকলে। এই যে দেখুন, যখন ব্রাহ্মণের মেয়েকে কিন্তু সতীদাহ করা হতো না, ব্রাহ্মণ ছাড়া নন ব্রাহ্মণ যারা ছিল সবার মেয়েকে সতীদাহ করা হতো। কিন্তু এখানে একটা বিষয় দেখলাম, যখন সতীদাহ করাটা যখন দেখলো সমাজের জন্য স্বাভাবিক না অস্বাভাবিক, রাজা রামমোহন রায় এটাকে বন্ধ করে দিয়ে গেলেন। এখন আর সতীকে দাহ করে না, অর্থাৎ তার হচ্ছে একটা মেয়েকে হাজবেন্ডের সাথে পড়াই না। এখন তো আরেক বিপদ, এই সমাজের মধ্যে অনেক বিধবা মেয়ে বেড়ে গেছে। আপনি খেয়াল করুন আপনার বোনের দিকে, আপনার মায়ের দিকে যদি হয়, অথবা আপনার বোনের দিকে যদি হয়, অথবা যে কোনো একটা মেয়ের জীবনের দিকে খেয়াল করুন। যারা খুব কাছ থেকে দেখছেন তারা বুঝবেন, বাকিরা বুঝবেন না। যদি কোনো একটা মেয়ে তার বাবার অধীনে যতদিন থাকে, অবিবাহিত যতদিন থাকে, তখন তার বাবা ধনী হোক আর গরিব হোক না কেন, ওই বাবার ঘরে এই মেয়েটা রাজকন্যা হয়ে থাকে, মহারানীর মতো থেকে থাকে। যতটুকু সামর্থ্য আছে ততটুকু সুযোগ সুবিধা সে পাই, বাকিটুকু পাওয়ার সে আশাও করে না। কিন্তু বাবা তার মেয়েটাকে সর্বোচ্চ আসনে বসাই, সর্বোচ্চ মর্যাদা দেয়। এই মেয়েটাকে যখন বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পর যদি তার হাজবেন্ড মারা যায়, অথবা সে ডিভোর্স নিয়ে আবার বাবার বাড়িতে আসে, তাহলে ওই মেয়েটার জন্য এই বাবার বাড়ি পৃথিবীর
সর্বশ্রেষ্ঠ নরক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাহান্নামে পরিণত হয়। না তার ভাইটাও তার মতো আগের মতো কথা বলে, না তার মায়েও আগের মতো করে কথা বলে, না বাবা। পুরো পৃথিবী এই মেয়ের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমান সমাজ আজকের যদি 2023 সালের আগস্ট মাসের 5 তারিখের কথা বলি, যেই মেয়েগুলো বিধবা অথবা ডিভোর্স হয়ে বাবার বাড়িতে ফিরে আসে, ওই মেয়েগুলোর জীবনটা অনেকটা করুণ থাকে। যদি আপনার আশেপাশে কেউ এরকম থাকে তাহলে তার জীবনটা যদি খেয়াল করেন, একদম ঠিক স্যার, থ্যাংক ইউ। যদি আপনার আশেপাশে কেউ থাকে তাহলে আপনি যদি তার জীবনের দিকে গভীরভাবে মমতার সাথে যদি তাকান, তাহলে আপনি এই কথার মর্ম উপলব্ধি করতে পারবেন। নতুবা আমার কথাটা শুধু জাস্ট একটা কথাই মনে হবে। এই যে মেয়েরা বিধবা হয়ে বাবার বাড়িতে ফিরে এসে নির্যাতিত নিগৃহীত জীবনযাপন করেছে, তখন তারা ভাবতো, আরে আমাদের যদি সতীদাহ করা হতো তাহলে আমি বেঁচে যেতাম, ওই একদিনই কষ্ট হতো, আমি তো এখন সুইসাইড করতে পারতেছি না। এই মেয়েদের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্রিটিশ সরকারের সাথে ফাইট করে আইনি লড়াইয়ে যখন জিতে আসলেন, তখন তার বিরুদ্ধে কোর্টে মামলা করে দিলেন একজন ব্যক্তি, তার নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র। উপরে লিখে রাখছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র তিনি ছিলেন হচ্ছেন একজন ব্রাহ্মণ, ঈশ্বরচন্দ্র ছিলেন ব্রাহ্মণ। কিন্তু দেখুন, আমরা যখন পড়ালেখা করি, আমরা যখন ভালো চাকরি পাই, আমার মধ্যে একটা অহংকার, গ্রেভিটি একটা তৈরি হয়ে যায়। ওটু, আমি তো অমুক ক্যাডারে আছি, আমি কেন আপনাকে দেখবো? আমি তো অমুক চাকরি করি, আমি কেন আমার নিচে জুনিয়রকে দেখবো? আপনি তো এত বড় চাকরি করেন না। তার মানে আমার মধ্যে অহংকার আর অহংকার। অহংকারে কি করে? আকাশে বাতাসে শুধু উড়ি, আর কাউকে দেখার সুযোগ নেই। বঙ্কিমচন্দ্রের জীবন আর ঈশ্বরচন্দ্রের জীবন দুই ধরনের আমরা দেখব। যখন এই কলকাতার কোর্টে ব্রিটিশ সরকার কি পাশ করে দিল, আইন পাশ করে দিল যে হচ্ছে এখন থেকে বিধবাদেরকে বিয়ে করা যাবে, তখন বঙ্কিমচন্দ্র এসে বললেন, না না না, এটা ততদিন কার্যকর হবে না যতদিন ঈশ্বরচন্দ্রের ছেলে নারায়ণচন্দ্র একটা বিধবা মেয়েকে বিয়ে না করে। ঈশ্বরচন্দ্র পড়ে গেলেন মহাবিপাকে। তখন তার ছেলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা এই ঘটনা। তার ছেলেও তাকে বলে দিল যে বাবা ঠিক আছে, আপনি যান, এমন একটা মেয়েকেই দেখুন যে মেয়েটা বিধবা। আমরা দেখতে পাই যুগে যুগে সকল ধর্মের সকল মনীষীদের একটাই কথা, সকল মনীষীদের উক্তিগুলো একই রকম, কেন না কেন বা কেনই বা জানি এরকম হয়। আমরা দেখি মুসলিম জাতির পিতা, আমরা দেখবো মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা। তিনি স্বপ্নে দেখলেন তার ছেলেকে জবাই করতেছেন। এটা যখন তার ছেলেকে বললেন যে বাবা, আমি তো স্বপ্নে দেখেছি যে আমার ছেলেকে তুমি আমার ছেলে, আমি তোমাকে জবাই করতেছি। ওই ছেলেটা কোনো কথাই বলেনি। ছেলেটা বলছে, আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে আপনি তাই পালন করুন। আরবিটা আমি ভুলে গেছি এই মুহূর্তে। কোরআনের একটা আয়াত সরাসরি, যে আয়াতটা হচ্ছে এরকম, আমি ভুলে গেছি, মুখস্থ করেছিলাম, যেভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেইভাবে আমার উপর এই নির্দেশ পালন করুন। আর আমি আর আপনি থাকলে কি করতাম, যে বাবা আপনি আগে আমার তো ভাই আরো 2টা আছে, ওরে ধরে আনেন, ওরে আয়না জবাই করেন, হ্যাঁ, আমার এখানে জবাই করবেন। আচ্ছা, এই যে শব্দটা আমরা কিন্তু এটা বলতাম, নাহলে আমি পালাতাম যে নানির বাড়ি কই আছে, দাদার বাড়ি কই আছে, সমাজ নিয়ে আসো, যে বাবার বিরুদ্ধে যুদ্ধ করো, বাবার বিরুদ্ধে দরবার করো, নালিশ বসাও, সালিশ বসাও। কিন্তু কেন যেন এই মহামনীষীদের সন্তানেরা ওদের মতোই অনুকরণীয় হয়, সে যে ধর্মেরই হোক না কেন। বিভিন্ন ধর্মেও আমরা এরকম পাই। ওই ছেলেকে ইব্রাহিম আলাইহিস সালাম বললো, আমি দেখছি স্বপ্নে তোমাকে আমি জবাই করতেছি, কিন্তু সে ছেলেটা কোনো কথাই বলেনি। আমাকে যদি আমার বাবা বলে, আমি একবার চিন্তা করবো আমার বাবা কি ঠিক আছে মাথা, নাকি পাগল হয়ে গেছে, এটা আমি ভাববো। আমার মা চিন্তা করবে, না 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 না, আমার ছেলেকে জবাই করতে আমি দেবো না। অথচ ওই ছেলের মাও কেউ কোনোদিন, ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াইফ, উনিও কোনোদিন কথাটা বলেনি। ঈশ্বরচন্দ্র ছেলে চিন্তা করলো, এই সমাজে কেউ কি বিধবাকে বিয়ে করে? বিধবার দিকে কেউ ফিরেও তাকায় না, ওই সমাজ বিধবাদেরকে দিকে কেউ ফিরেও তাকায় না। তাহলে ওই ছেলে কি করে রাজি হলো? এখানে একটা বই আছে, যে বইয়ের নাম 45তম BCS আসছে, বিদ্যাসাগর ও বাঙালি সমাজ। দেখুন, এই বিদ্যাসাগর সেই বিদ্যাসাগর যার জুতা পেয়ে অভিনেতা অভিনয় বন্ধ করে জুতাকে কুলে নিয়ে বসেছিল, যে ঈশ্বরচন্দ্র আমার দিকে জুতা নিক্ষেপ করেছে, সে যত ঘৃণা বরেই নিক্ষেপ করুক না কেন। ওকে, এখন আসুন, এখানে আমরা যাচ্ছি কোথায়? ঈশ্বরচন্দ্র। আচ্ছা, এই যে ঈশ্বরচন্দ্রের ছেলে একটা মেয়েকে বিয়ে করলো, দেখুন কেমন মেয়েকে সে বিয়ে করলো, এটা আমরা একটু দেখবো, সে কেমন মেয়েকে বিয়ে করলো। যে মেয়েটাকে বিয়ে করলো, সেই মেয়েটার বিয়ের সময় তার বয়স কত ছিল? এই মেয়েটার জন্মের যখন 3য় দিন, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, জন্মের ঠিক 2 দিন পরে, তৃতীয় দিন, তখন তার মায়ের বড় বোন, তার খালা এসে বলল যে তোমার তো মেয়ে হয়েছে, আমার ছেলের বয়স হচ্ছে 11 দিন আর তোমার মেয়ের বয়স হচ্ছে 3 দিন, তোমার মেয়েকে আমার ছেলেকে দিয়ে বিয়ে করিয়ে নিলাম। ওই সমাজে বিবাহের কথাটা এরকম। আপনি যদি বঙ্গবন্ধুর বিবাহের দিকে তাকান, তাহলে দেখবেন হচ্ছে বিবাহ অনেক আগে হয়েছিল। এরপর ফজিলাতুন্নেসা মুজিব, যার জন্ম তারিখ হচ্ছে আগামী 8 আগস্ট, তার জন্মবার্ষিকী পালন করা হবে। শেখ হাসিনার মা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা,
হ্যাঁ, উনার বিবাহের যদি ঘটনা দেখবেন বিয়ে আগে হয়ে গেছে, পরবর্তীতে যখন বড় হয়েছে এরপরে উঠিয়ে নিয়ে বাসর ঘর করেছে। আগেকার সমাজের ব্যবস্থা এরকম। আপনি যদি দেখেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে করে তখন একবার বিয়ে হয়েছে আগে 6 বছর বয়সে, পরবর্তীতে 9 বছরে উঠিয়ে নিয়ে এসেছেন। এই যে বিয়েগুলো এখন তখনকার সময় যে এই যে বিয়েটা, ওর মা কি বলেছিল, মেয়ের খালা এসে বলল তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে ফাইনাল, ওকে করে দিলাম। কিন্তু আমরা দুর্ভাগ্য দেখতে পাই এই মেয়ের বয়স যখন হচ্ছে 11তম দিন, এই 11তম দিনে সেই মেয়ের হাজবেন্ড মারা যায়। বুঝে, যে ছেলের সাথে বিয়ে দিয়েছিল তার খালার ছেলেটা মারা যায়। তার মানে জন্মের 3য় দিনে মেয়েটার বিয়ে হলো আর 11তম দিনে মেয়েটার বিচ্ছেদ হলো, সরি বিধবা হলো। এই মেয়েটা তো পৃথিবীর কোনো আলো বাতাস কোনো কিছুই তার মাথার মধ্যে নাই, কোনো কিছুই সে বুঝে না, এরপরেও সে কি হলো, বিধবা হলো। যখন সে পুরো পৃথিবীটাকে বুঝে তখন পৃথিবী থেকে সে বিচ্ছিন্ন প্রাণী। অন্য 10টা প্রাণীকে মানুষ যেভাবে, অন্য 10টা মেয়েকে যেভাবে মা বাবা স্নেহ মায়া মমতা দিয়ে বড় করে, এই মেয়ের মা বাবা এই মেয়েকে মায়া মমতা দিয়ে আর বড় করছে না। কেন? তার পরিচয় একটা, সে বিধবা, আর কোনো পরিচয় এই সমাজে নেই। তখন ঈশ্বরচন্দ্র খুঁজে খুঁজে এই মেয়েটাকে বের করে দিয়ে তিনি কি করেছেন, বিয়ে করিয়েছেন। কাকে দিয়ে? নারায়ণচন্দ্র, তার ছেলে নারায়ণচন্দ্রকে দিয়ে। এই যে নারায়ণচন্দ্রের বিয়ের ঘটনা, তাহলে একটু বলুন তো, আমরা তো বুঝি আমাদের সমাজে বিধবা মানে বয়স হবে 40, বিধবা মানে বয়স হবে 50+, বিধবা মানে বয়স হবে 60+ অথবা 30+, হ্যাঁ এরকম বুঝি। কিন্তু এটা কি এরকম? না, এরকম না। এই যে বিধবা বিবাহ যখন প্রচলিত হয়ে গেল তখন, সরি, ওই যে বইটা লিখছে যে ঈশ্বরচন্দ্রের জুতা পেয়ে মানুষ খুশি হয়, এই ঈশ্বরচন্দ্র যখন বিধবা বিবাহ আইনটা পাশ করিয়ে নিয়ে আসলো তখন ঈশ্বরচন্দ্রকে দেখলে রাস্তার মুচি যে জুতা পালিশ করে সেও কি বলে থু থু থু, মানে কি থুতু দেওয়া শুরু করে। যে ঈশ্বরচন্দ্র এমন কাজ করলো, এমন কাজ করতে পারলো ঈশ্বরচন্দ্র, কেন করবে? এই মেয়েগুলো বিধবাই থাকুক না জীবন, সে একটা রাস্তার মুচি, তার কোনো মূল্য নাই পৃথিবীতে। জুতা যতক্ষণ সেলাই করে ততক্ষণ টাকা পাই, তার সংসারও চলে না। আর এখনকার মুচিদের মতো প্রাচীনকালে ওই যে ঈশ্বরচন্দ্রের সময়ের মুচিদের জীবনটা এত স্টাইলিশ ছিল না। আমরা চাকরি করি, আমরা সিভিল সার্ভিসে চাকরি করে মাসে সর্বোচ্চ 40-42 হাজার টাকা বেতন পাই। এখন এই যে গতকালকে একটা বিসিএস এর রেজাল্ট দিয়েছে, ছেলেটা যখন একটা জেলা শহরে জয়েন করবে তখন সে 33-34 হাজার টাকা বেতন পাবে। এবং আমরা দেখতে পাই বর্তমানে অনেক মুচি আছে যারা 33 হাজার টাকার বেশি ইনকাম করে। এখনকার মুচিদের লাইফস্টাইল অনেকটাই ভিন্ন, আমাদের বিসিএস ক্যাডারের চাইতে ভালো, কারণ বিসিএস ক্যাডারের বেতনটা মাত্র 34 হাজার টাকা। আর এই মুচিও সানকাল পাত্র অনেক টাকা ইনকাম করে। আমি একটা জোড়া জুতা পালিশ করতে দিলে, জুতা কালার করতে দিলে 70 টাকা নিয়ে যাই। আমার 2টা শু কালার করে দিবে, শুধু 70 টাকা নিয়ে গেল, শেষ। এরকম যদি সে সারাদিনে যদি কত 20 জোড়া জুতা করতে পারে তাহলে তার 1400 টাকা ইনকাম। 1400 টাকা ইনকাম মানে বিসিএস ক্যাডারের চাইতে বেশি একদিনে। আপনি নেগেটিভ ভাবে নেবেন না। তখনকার মুচি যে সারাদিনে ভাত খেতে পারে না, ওই 2 পয়সা 1 পয়সা দিয়ে কোনো মতে ভাত খাই, সেই মুচিও ঈশ্বরচন্দ্রকে থুথু দেয়। তখন বিনয় ঘোষ একটা বই লিখছিল, বিদ্যাসাগর ও বাঙালি সমাজ। এই বিদ্যাসাগর বাঙালি সমাজ, আমরা এমন একটা সমাজ যখন জোয়ারে যা আসে আমরা তাতেই চলে যাই। যখন ওই যে দেখুন, ওই যে কি জানি আছে, বুদেব বাদ্যকর না কি জানি একটা, ওই যে কাঁচা বাদাম বেটা বিক্রি করে গান, এটাই বাংলাদেশে ভাইরাল হলো, দমদম চলে। এরপরে অমুক গান ভাইরাল হলো, দমদম চলে, তার মানে আমরা শ্রুতে গা ভাসিয়ে দিলাম। এমন একটা সমাজ আমরা, যে ঈশ্বরচন্দ্রের জুতা পেয়ে আরেকজনের জুতাকে বুকে আঁকড়িয়ে ধরে আবার একজন থুতু দেয়, এই বিদ্যাসাগর, আমরা এই বাঙালি সমাজ। এখন আসুন, এটা নিয়ে হচ্ছে এই লেখা বই, বাকি অংশগুলো আপনারা মুখস্থ করে নেবেন। এরপরে যাবেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছেন বাঙালি প্রথম গ্রাজুয়েট। এর আগে কেউ এই বাংলাদেশের গ্রাজুয়েশন করেননি সাহিত্যিকদের মধ্য থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু কমেন্ট করবেন। শিট আর পিডিএফ ফাইল দেওয়া হবে না? অবশ্যই দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে, কেন দেওয়া হবে না? সুমনা নাগ, অবশ্যই দেওয়া হবে। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতেছেন নাকি বুঝতেছেন না? যদি বোর্ড হন তাহলে আমি এই পড়াবো, আমার পিডিএফ পড়াবো। আর যদি বোর্ড না হন, বিরক্ত না হন, তাহলে আমি আমার মতো আলোচনা করব। কোনটা করব? আমি কি আমার মতো করে আলোচনা করব, নাকি আমি পিডিএফ এ যা আছে হুবহু রিডিং পড়িয়ে যাব? একটু কমেন্টে জানাবেন। জি স্যার, বুঝতেছি। বাকিরা বললেন বিরক্ত হয় না, থ্যাংক ইউ। আমি কি আমার মতো করে পড়াবো, নাকি আমি যা স্লাইডে যা দেয়া আছে পিছনে পাওয়ার পয়েন্টে আমি তাই পড়িয়ে দিয়ে যাব? ওকে, ঠিক আছে। তাহলে কিন্তু আমার লেকচার শিট আপনি আপনার মতো করে পড়তে হবে, যতটুকু মুখস্থ করানো যায় আমি ততটুকু মুখস্থ করাবো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এরপর আসুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখান থেকে আপনাকে যেটা পড়তে হবে তার উপন্যাসগুলো মুখস্থ রাখতে হবে। এই উপন্যাসগুলো আমরা 2 মিনিটে একটা গল্প লিখবো, গল্প লিখে আমরা 2 মিনিটে মুখস্থ করবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সর্ববিখ্যাত উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী, 1865 সাল, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। তার উপন্যাসের সংখ্যা হচ্ছে 15টি। আমরা 15টা উপন্যাসই মুখস্থ করব। এই 15টা উপন্যাস কি কি আমরা একটু দেখবো। উইল, রোহিণী, এইভাবে একটা একটা করলে পড়লে হবে নাকি একটা গল্প লিখে দেবো? একটা গল্পে সবগুলো 15টা উপন্যাস মুখস্থ করাই দেবো, আপনার মতো করে পড়েন। ওকে, থ্যাংক ইউ। এখন আমাকে একটু কমেন্টে জানান যে এইখানে যেভাবে আছে এইভাবে স্ক্রিনশট নিয়ে মুখস্থ করবেন নাকি একটা গল্প লিখে আমি মুখস্থ করিয়ে দেবো সবগুলো একসাথে। একজন লিখছেন, বাকিরা না লিখলে তো আমি লিখবো না। তাহলে গল্পের মতো করে ক্লাসে মুখস্থ করাবো নাকি আপনারা নিজেরা মুখস্থ করে নেবেন? আপনার মানে সম্মিলিত মতামতের উপর ভিত্তি করে আমি ক্লাসের বাকি অংশে আগাবো। ওকে, থ্যাংক ইউ। লিখুন, একটা গল্প লিখবেন। উপন্যাস লিখেন, রাজমোহনস এর ওয়াইফ। রাজমোহনস এর ওয়াইফ, দুর্গেশ নন্দিনী, দুর্গেশ নন্দিনী, দেবী চৌধুরানী, অথবা আপনি লাস্টে একটা স্ক্রিনশটও নিতে পারেন, দেবী চৌধুরানী, মৃণালিনী, কপাল কুণ্ডলা, ও সীতারাম। রাজবংশের ওয়াইফ দেবী চৌধুরানী, মৃণালিনী, কপাল কুণ্ডলা ও সীতারাম। রাজবংশের ওয়াইফ দুর্গেশ নন্দিনী, দেবী চৌধুরানী, মৃণালিনী, কপাল কুণ্ডলা ও সীতারাম। কৃষ্ণকান্তের উইল অনুযায়ী, কৃষ্ণকান্তের উইল অনুযায়ী কৃষ্ণকান্তের উইল অনুযায়ী রাজ সিংহাসনে আরোহণের রাজ সিংহাসনে আরোহণের কৃষ্ণকান্তের উইল অনুযায়ী রাজ সিংহাসনে আরোহণের বিষবৃক্ষ তুলে ফেলার জন্য রাজবংশের ওয়াইফ দেবী চৌধুরানী, মৃণালিনী, কপালকুণ্ডলা ও সীতারাম কৃষ্ণকান্তের উইল অনুযায়ী রাজ সিংহাসনে আরোহণের বিষবৃক্ষ তুলে ফেলার জন্য গভীর রজনীতে রানী ইন্দিরা ও চন্দ্রশেখরকে সাথে নিয়ে রানী ইন্দিরা ও চন্দ্রশেখরকে সাথে নিয়ে আনন্দ মঠের পাশে যুগলাঙ্গরীয় এর সাথে দেখা করতে যাই। বেশ, একটা স্ক্রিনশট নেবেন, একটু মার্ক করে দিচ্ছি কোনটা কোনটা উপন্যাসের নাম। এক, রাজমোহনসের ওয়াইফ। 2 নম্বরে হচ্ছে দুর্গেশ নন্দিনী। 3 নম্বরে দেবী চৌধুরানী। 4 নম্বরে মৃণালিনী। কৃষ্ণকান্তের উইল 5। 6 নম্বরে হচ্ছে চন্দ্রশেখর। 7 বিষবৃক্ষ। 8 ইন্দিরা। 9 নম্বরে হচ্ছে রানী। 10 নম্বরে যুগলাঙ্গরীয়। 11 আনন্দমঠ। 12 হচ্ছে রজনী। 13 হচ্ছে রাজসিংহ। 14 হচ্ছে কপালকুণ্ডলা। 15 হচ্ছে সীতারাম। একটা স্ক্রিনশট নেবেন।
জাস্ট একটা গল্প বলেছি। আপনি যখন নাটক অথবা উপন্যাস যখন পড়েন অথবা যখন একটা মুভি দেখেন, মুভিটা যেরকম একটা স্ক্রিনশট নেবেন, মুভিটা যেরকম আপনার চোখের সামনে সবসময় ভাসে, আপনার এটাও এরকম ভাসতে হবে, যেন পরীক্ষার হলে প্রশ্নটা দেখার সাথে সাথে আপনি উত্তরটা বলতে পারেন। এটা বঙ্কিমচন্দ্রের, এটা হচ্ছে উপন্যাস, এটা নাটক, এটা প্রবন্ধ। আপনি যেন এই শব্দটা বলতে পারেন বঙ্কিমচন্দ্রের বইয়ের কোনটার নাম কি। আমরা মুখস্থ করব। ফাতেমা আক্তার, এক্সিলেন্ট, থ্যাংক ইউ। আশা করি লেখা শেষ। একটু আমার সাথে কণ্ঠ মিলাবেন। আগে একটু বুঝুন, 3টা ভাগে বিভক্ত করব। 2টা ভাগে। রাজমোহনচের ওয়াইফ 5 জন। ওকে, ওকে। রাজমোহনচের ওয়াইফ কয়জন? 5 জন। কে কে? দুর্গেশ নন্দিনী, দেবী চৌধুরানী, মৃণালিনী, কপালকুণ্ডলা ও সীতারাম। বলুন এই বেচারা বিয়ে করছে কয়টা বেটা? 5টা। 1 দুর্গেশ নন্দিনী, 2 দেবী চৌধুরানী, 3 মৃণালিনী, 4 নম্বরে হচ্ছে কপালকুণ্ডলা, 5 নম্বরে হচ্ছে সীতারাম। এরা 5 জন মিলে কি করেছে? যুগলাঙ্গরীয়ের সাথে দেখা করতে যাই। পিছন থেকে আসুন। কি করেছে? যুগলাঙ্গরীয়ের সাথে দেখা করতে যাই। কোথায়? আনন্দ মঠের পাশে। কাকে কাকে কখন যাই? গভীর রজনীতে যাই। কাকে কাকে সাথে নিয়ে? রানী ইন্দিরা ও চন্দ্রশেখরকে। যদি বলি এরা তো যাচ্ছেই 5 জন মেয়ে, কোথায় যাচ্ছে? যুগলাঙ্গরীয়ার কাছে। তাহলে এটা কোন জায়গায়? আনন্দ মঠের পাশে। কাকে কাকে সাথে নিয়ে? রানী ইন্দিরা ও চন্দ্রশেখর কে সাথে নিয়ে। কখন যায়? দিনের বেলা না, গভীর রজনীতে যাচ্ছে। কেন যাচ্ছে? বিষ বৃক্ষ তুলে ফেলার জন্য। কিসের বিষ বৃক্ষ? কৃষ্ণ সরি, রাজ সিংহাসনে আরোহণের। কিসের বিষ বৃক্ষ? রাজ সিংহাসনে আরোহণের। এমনি তো ছেড়ে দিবে না, হ্যাঁ? রাজ সিংহাসনে আরোহণ করবে এই 5 জন। তাহলে কি অনুযায়ী রাজ সিংহাসনে আরোহণ করবে? একটা তো লজিক লাগবে, একটা তো দলিল লাগবে। সেই দলিলটা কি? সেই দলিলটা হচ্ছে কৃষ্ণকান্তের উইল। এই কৃষ্ণকান্তের যে উইল আছে, এই কৃষ্ণকান্তের উইল অনুযায়ী রাজ সিংহাসনে আরোহণের বিষ বৃক্ষ তুলে ফেলার জন্য গভীর রজনীতে রানী ইন্দিরা ও চন্দ্রশেখরকে সাথে নিয়ে আনন্দমঠের পাশে যুগলাঙ্গরীয় এর সাথে দেখা করতে যাই। গল্পটা বলার উদ্দেশ্য এইটাই যে আপনি এটা জাস্ট মনে করে আপনি যেন সবগুলো মুখস্থ করতে পারেন, বা পরীক্ষায় আসলে যেন আপনি এটার উত্তরটা দিয়ে আসতে পারেন। তাহলে কি বলবো? রাজবংশের ওয়াইফ বাংলা, তার লেখা সর্বপ্রথম উপন্যাস 1864 সালে তিনি রচনা করেছেন ইংরেজি ভাষায়। 1864 সাল। আচ্ছা, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী, রচনা করেছেন 1865। তাহলে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? আলালের গোড়ের দুলাল, পেরিচাঁদ মিত্রের লেখা আলালের গোড়ের দুলাল। তিনি তার নিজের নামে লিখেননি, তিনি লিখছেন একটা ছদ্মা নামে। ছদ্মা নামটা কি? টেকচাঁদ ঠাকুর। টেকচাঁদ ঠাকুর ছদ্মা নামে আলালি ভাষায় তিনি রচনা করেছিলেন আলালের ঘরের দুলাল। কিন্তু এটা সার্থক উপন্যাস নয়। তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে কি? দুর্গেশ নন্দিনী। তাহলে গল্পটা আরেকবার পড়ছি। দুর্গেশ নন্দিনী, রাজবংশের ওয়াইফ 5 জন, দুর্গেশ নন্দিনী, দেবী চৌধুরানী, মৃণালিনী, কপালকুণ্ডলা ও সীতারাম। তারা কি করেছে? কৃষ্ণকান্তের উইল অনুযায়ী রাজ সিংহাসনে আরোহণের বিষ বৃক্ষ তুলে ফেলার জন্য গভীর রজনীতে রানী ইন্দিরা ও চন্দ্রশেখরকে সাথে নিয়ে আনন্দমঠের পাশে যুগলাঙ্গরীয় এর সাথে দেখা করতে যাই। আপনার কাজ হচ্ছে 2বার 3বার করে পড়বেন। পড়লে আশা করি খুব বেশি একটা কষ্ট হবে না, এমনি দেখবেন মুখস্থ থাকবে। এখন বলুন, এখন একটু বলবেন যে কি অবস্থা আপনার, আপনি কতটুকু বুঝতে পেরেছেন? একটু কমেন্ট করে জানাতে হবে যে আপনি কতটুকু বুঝতে পেরেছেন। আপনার কি মনে থাকবে নাকি একটা একটা পড়লেই ভালো ছিল? বুঝতে পেরেছি। অমৃতবালা, ফাতেমা আক্তার, খুব ভালো, থ্যাংক ইউ। এরপরে আসুন, মনে রাখার কৌশল, প্রবন্ধ, ত্রয়ী, এগুলো পড়ে সব নিজেরা পড়ে নেবেন। মাইকেল মধুসূদন পড়েছি। এরপরে আর কে কে আছে আজকে আমাদের ক্লাসে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ তো বিশাল। রবীন্দ্রনাথ ঠাকুর, মতিয়া, শরৎচন্দ্র, এরপরে হচ্ছে কাজী নজরুল। একটু কমেন্টে লিখুন তো আজকে কাকে পড়াবো, কাজী নজরুল নাকি রবীন্দ্রনাথ? এইভাবে গল্প দিলে আমাদের ভালো মনে থাকবে। থ্যাংক ইউ। ওকে, বুঝতে পেরেছি। আপনাকে মনে রাখতে হবে, অনেক ইজি হয়ে গেছে। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আপনার কাজ হচ্ছে কি? আমরা কাকে এখন শুরু করবো, নজরুল না রবীন্দ্রনাথ? কমেন্ট করবেন। আমরা নজরুল পড়তে একটু রবীন্দ্রনাথ পড়তে নজরুল পড়তে একটু সময় লাগে, রবীন্দ্রনাথ একটু শর্ট করেও, দুইটাই সময় লাগবে। একটা ক্লাস আজকে পড়াবো আর একটা ক্লাস পরের ক্লাসের জন্য রেখে দেবো। পরের ক্লাস শুরুই করবো আমি, আজকে যাকে বাকি রাখবো। তাহলে আজকে কাকে পড়বো, রবীন্দ্রনাথ নাকি নজরুল?
ওকে, রবীন্দ্রনাথের পক্ষে নাম বেশি, হ্যাঁ, কমেন্ট বেশি। কমেন্ট করতে হবে আমাকে, আমি যাকে বলবেন আমি তাকেই পড়াবো, আমার কোনো আপত্তি নেই। আপনি যার কথা বলবেন আমি তাকে নিয়েই কি করব, আলোচনা শুরু করব। কিন্তু কাকে নিয়ে আলোচনা শুরু করবো একটু কমেন্টে একটু লিখুন। রবীন্দ্রতেই বেশি নাম পড়েছে, ঠিক আছে, আজকে রবীন্দ্র পড়লাম, আগামী দিন পরে আমরা নজরুল পড়বো, রবীন্দ্রনাথ ঠাকুর। গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম, হ্যাঁ, গোড়া নৌকার বিতায় মারা গেল। রবীন্দ্রনাথ ঠাকুর। আপনারা এখানে একটু লেখা আছে, আপনারা 2টা থেকে 3টা স্ক্রিনশট নিয়ে রাখুন। কি কি স্ক্রিনশট নিয়ে রাখবেন? কারণ হচ্ছে গল্পগুলো মনে রাখার কৌশল। এটা একটা স্ক্রিনশট নেন, নিয়ে আপনি শুধু ডান বা ইয়েস লিখবেন, যেন আমি বুঝতে পারি, চেঞ্জ করব। কাব্যগুলো মনে রাখার কৌশল, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য। একটা স্ক্রিনশট নিয়ে একটু ডান লিখবেন কমেন্টে। গুড। এটা হচ্ছে তার কাব্যগুলো লিখছেন। রবীন্দ্রনাথের কাব্য থেকে উল্লেখযোগ্য, এটা পড়ে করবো আমরা, আলোচনাটা পড়ে করব। মনে রাখার কৌশল, নাটক, একটা স্ক্রিনশট নিন। বসন্তকালে ডাকঘরে বাল্মীকি প্রতিভা মন্ত্রস্থ করার পাপবোধের প্রায়শ্চিত্ত করার জন্য রাজা ও রানী রক্তকবরীকে সব বিসর্জন দিয়ে তাসের দেশে কালের যাত্রা করলো। এক, বসন্তকাল, 2 ডাকঘর, 3 বাল্মীকি প্রতিভা, 4 নম্বরে হচ্ছে প্রায়শ্চিত্ত, 5 নম্বরে হচ্ছে রাজা, 6 নম্বরে হচ্ছে রানী, 7 নম্বরে হচ্ছে রক্তকরবী, 8 নম্বরে বিসর্জন, 9 নম্বরে তাসের দেশ, 10 নম্বরে কালের যাত্রা। আরো আছে, আরো 3 থেকে 4টা আছে। ওকে, আপনার কাছে শুধু একটা স্ক্রিনশট নেবেন। এরপরে আসুন উপন্যাস মনে রাখার কৌশল। ঘরের বাইরে 2 বোন ছাড়াও গোড়া রাজস্বী চতুরঙ্গ করুণা মালঞ্চ বন পেরিয়ে নদী যোগাযোগ পথে বউ ঠাকুরানীর হাটে 4 অধ্যায় ও শেষের কবিতা দেখতে যাবার পথে চোখে বালি পড়ে নৌকা ডুবিতে মারা গেল। গুড। এরপরে আমরা আলোচনা শুরু করব সাহিত্য। উল্লেখযোগ্য চরিত্র, ছোট গল্পগুলো মনে রাখার কৌশল। একটা স্ক্রিনশট নেবেন, ডাক দেওয়ার পরে স্ক্রিনশট নিলে ভালো হয়। ওকে ওকে, স্ক্রিনশট আবার দিবেন, সমস্যা নেই। যদি এখন নিতে না পারেন আমরা একটু পরে আবার নেওয়ার সুযোগ দেবো। আমরা নামাজের জন্য একটু ব্রেক দেবো, জাস্ট হয়তো 8 থেকে 10 মিনিটের একটা ব্রেক দেবো। এই সময়টার মধ্যে আপনি এটা একটু পড়বেন। হয়তো আমরা 10 মিনিটের জন্য একটা ব্রেক দেবো আসরের নামাজের, এরপরে এসে আমি রবীন্দ্রনাথের আলোচনা শুরু করে দেবো। ওইগুলো দরকার নেই, এখান থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য কণিকা, এগুলোর দরকার নেই। এখন আসুন, আমরা ঠিক 10 মিনিটের জন্য যাচ্ছি, নামাজের ব্রেক দিচ্ছি। আমরা 10 মিনিটের জন্য নামাজের ব্রেক নিয়ে যাচ্ছি। 10 মিনিট পরে আমরা আলোচনা শুরু করব আশা করি। মাগরিব না তো? মাঝে নেওয়ার সময় হয়ে যাবে, এখন আমার টাইম শেষ। শেষ? হ্যাঁ, কয়টাই? 5টা দাম দিয়েছে না? হ্যাঁ। মাঝে নেওয়া হয়েছে 7টায়, 7টার পর। আচ্ছা, তাহলে কি আমরা একবারে শেষ করব? 6:45 আগাম দেবো। আচ্ছা, তাহলে আমরা এটা রবীন্দ্রনাথ শেষ করে আমরা একবারে হচ্ছে 45-এর দিকে আমরা শেষ করে দিই, হ্যাঁ। 7:45 ওকে ওকে ওকে, কোনটা দাম দেয়? 7:10 দাম। ঠিক আছে। তাহলে এখানে দেখুন, এখানে কি বলছে, 1913 সাল থেকে আসছে। 1913 সালের আগে আমরা একটু দেখি, 1913 সালের আগে আমরা কি করেছি আমাদের রবীন্দ্রনাথ বাবু। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 1861 খ্রিস্টাব্দে। জন্ম হচ্ছে কোথায়? 1861 খ্রিস্টাব্দে জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। কলকাতার একটা বিখ্যাত পরিবার ছিল, এই বিখ্যাত পরিবারে তার জন্ম। শেষ। তিনি কি করেছেন 1875 খ্রিস্টাব্দে? 1875 খ্রিস্টাব্দে 1875 খ্রিস্টাব্দে তার প্রথম যে কবিতা হিন্দু মেলার উপহার, এটা প্রকাশ করে দেওয়া হয়। হিন্দু মেলার উপহার, এই কবিতাটা প্রকাশ করে দেওয়া হয় 1875 খ্রিস্টাব্দে। 1876 খ্রিস্টাব্দে রচনা করেন তিনি একটা কাব্য, তার নাম হচ্ছে বনফুল কাব্য। তিনি এটা লিখেন, এটা প্রকাশ করেন নাই, শুধু লিখছেন। 1878 খ্রিস্টাব্দে প্রকাশ করা হয় তার প্রথম কাব্য, সেটার নাম কবি কাহিনী। তার মানে প্রথম লিখিত কাব্যের নাম হচ্ছে বনফুল, আর হচ্ছে প্রথম প্রকাশিত কাব্যের নাম হচ্ছে কবি কাহিনী। এটা প্রকাশ করা হয়। আর এই বনফুলটা কি করেছিল? শুধু লিখছিল, লিখিত। আমরা একটা গল্প বলবো যে ঘটনাটা কি। 1880 সাল, 1880 সালে কি করলেন? এই বনফুলটা তিনি কি করলেন? প্রকাশ করলেন। কেন এত লেট কেন? 4 বছর পরে কেন? 1881 সাল তিনি কি করলেন? বাল্মীকি প্রতিভার নাটকটি তিনি কি করলেন? প্রকাশ করলেন 1881।
নাটক তার জীবনের প্রথম নাটকের নাম কি? বাল্মীকি প্রতিভা। বাল্মীকি প্রতিভা। বাল্মীকি প্রতিভা প্রকাশ। 1883 সালে তিনি বিয়ে করেছেন। কাকে বিয়ে করেছেন একটু কমেন্টে লিখুন। রবীন্দ্রনাথ ঠাকুর কাকে বিয়ে করেছেন? ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর কাকে বিয়ে করেছেন? তার ওয়াইফের নাম কি? বিয়ে। 1898 খ্রিস্টাব্দে তিনি প্রথমবারের মতো ঢাকায় আসেন। প্রাদেশিক নির্বাচনের প্রচারণার কাজে ঢাকায় আসেন এবং ওই বছর তিনি ইলেক্টেড হন। 1901 খ্রিস্টাব্দে তিনি কি করলেন? তার বাবা তাকে একটা একতলা বাড়ি বানিয়ে দিলেন বীরভূমে। এই বীরভূমে তাকে শান্ত নীরব নির্জন জায়গা দেখে, বীরভূম শান্ত নীরব নির্জন জায়গা দেখে তাকে একটা একতলা বাড়ি বানিয়ে দেন, তার নাম দেন শান্তিনিকেতন। বীরভূমে তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করলেন। এই শান্তিনিকেতনে কি করলেন? তিনি একটা আবাসিক স্কুল প্রতিষ্ঠা করলেন, যার নাম হচ্ছে বিশ্ব ব্রহ্মাচার্য। বিশ্ব ব্রহ্মাচার্য নামে তিনি কি করলেন? একটা স্কুল প্রতিষ্ঠা করলেন। বিশ্ব ব্রহ্মাচার্য নামে একটা স্কুল প্রতিষ্ঠা করলেন 1901 খ্রিস্টাব্দে। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে তিনি লিখলেন আমার সোনার বাংলা কবিতাটি, এবং একমাত্র সনেট লিখছিলেন বাংলার মাটি বাংলার জল। আমার সোনার বাংলা, আর একমাত্র সনেটের নাম হচ্ছে বাংলার মাটি বাংলার জল। 1910 খ্রিস্টাব্দে তিনি রচনা করলেন হচ্ছে গীতাঞ্জলি কাব্য। তার বিখ্যাত একটা কাব্যের নাম হচ্ছে গীতাঞ্জলি। 1910। 1912 সালে তিনি কি করলেন? এই গীতাঞ্জলি কাব্যটিকে কি করলেন? অনুবাদ করেছিলেন ইংরেজি ভাষায়। কি নামে? সং অফারিংস নামে। সং অফ RINGS। এটাকে অনুবাদ করার সময় একজনে তিনি তাকে সহযোগিতা করেছিল, তার নাম হচ্ছে WB ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস। তিনি ছিলেন একজন ব্রিটিশ পোয়েট লরেট। ভবতারিণী দেবীকে, হ্যাঁ দেবী দেবী দেবী, ওকে আসুন। আচ্ছা, ভবতারিণী দেবী, ভবতারিণী দেবীর কি আরো কোনো নাম আছে? 1875 সাল রবীন্দ্রনাথ ঠাকুর, একটু বলে রাখি, তার মা বাবার সন্তান ছিল 14 জন, তার ভাই বোন ছিল 14 জন। ভাই বোনের মধ্যে তিনি ছিলেন অষ্টম। যখন তার বয়স ছোট, সে একবার ছোটবেলায় তিনি একটা হিন্দু মেলায় গিয়েছিলেন। তাকে কিছু বই, তাকে কিছু মিষ্টান্ন, তাকে কিছু ওই যে হাতে গোড়া টাইপের কিছু মিষ্টি জাতীয় সন্দেশ তাকে কিনে দেওয়া হয়েছিল। এটাকে তিনি হিন্দু মেলার উপহার হিসেবে তিনি ধরে নিয়ে তিনি কি করলেন? অনিলা দেবী। অনিলা দেবী কে? অনিলা দেবী কে? এই দেবী, হ্যাঁ অনিলা দেবী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। অনিলা দেবী না, ভবতারিণী দেবী। আচ্ছা, এখন আসুন, ভবতারিণী দেবীর আরেকটা নাম আছে। কি নাম আছে খুঁজে বের করুন, কমেন্টে লিখবেন, যে পাবেন। মৃণালিনী। মৃণালিনী কি? মৃণালিনী কি রবীন্দ্রনাথের বউ? না, আন্দাজে উল্টা পাল্টা আরেকজন লাইনে বউ বানাইতেছে না, ঘটনা কি? জি আছে স্যার, কে? মৃণালিনী। ওকে, মৃণালিনী একটা উপন্যাস একটু আগে পড়েছে, ওই উপন্যাস না, অবশ্যই তার বউ, তার নাম চেঞ্জ করেছিলেন তিনি। আচ্ছা, এখন আসলেন 1876 সাল রবীন্দ্রনাথ ঠাকুরকে যখন আমরা একটা বিখ্যাত একটা উক্তি পড়ি, স্কুল পালালেই রবীন্দ্রনাথ হওয়া যায় না। তার মানে রবীন্দ্রনাথ প্রচুর স্কুল পালিয়েছিলেন। সেই কলকাতার নর্মাল স্কুল, কলকাতা জেলা স্কুল, ইংলিশ মিডিয়ামের স্কুলগুলিতে রবীন্দ্রনাথ ঠাকুর পড়ালেখা শেষ করেছিলেন না। সবগুলোতে ভর্তি হয়ে 2 দিন পরে পরে বের হয়ে চলে আসছেন। হ্যাঁ, ওকে। 1878 সালে যখন তার SSC এন্ট্রান্স পরীক্ষা দিবে, তখন সেই এন্ট্রান্স পরীক্ষা বাদ দিয়ে তিনি একটা কাব্য রচনা করলেন, সেটার নাম হচ্ছে বনফুল। এই যখন পরীক্ষার সময় হলো, তখন সে তার বাবাকে একবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে বাবা, আমি আর পরীক্ষা দিব না। কেন? আমি একটা কাব্য লিখছি। তার বাবা খুব রেগে গিয়ে খুব মারপিট করলেন যে তোমার এই বই কলকাতা শহরের কোনো প্রকাশনী প্রকাশ করতে পারবে না। এই মর্মে পরের দিন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দিলেন। তার মানে এই বইতে কেউ প্রকাশ করবে না। যেহেতু রবীন্দ্রনাথের বাবা জমিদার ফ্যামিলি, সে জমিদার ফ্যামিলি থাকার কারণে তার দাদা ছিল জমিদার, কেউ এটা প্রকাশ করবে না। তখন তিনিও ঘুরছেন, পড়ালেখাও করেন না, পড়ালেখা ছেড়ে দিয়েছেন। ওই যে দেখুন, আমাদের সমাজে কিছু ছেলে আছে যে বাবা, আমি 9-এ উঠেছি, বাইক কিনে দাও, নাহলে পড়বো না। আমাকে অ্যান্ড্রয়েড কিনে দাও, নাহলে পড়বো না। ল্যাপটপ কিনে দাও, নাহলে পড়বো না। এই টাইপের ছিলেন তিনি। আচ্ছা, 1880 থেকে 78, 76 থেকে 78 গেল, 2 বছর পড়ালেখা করেন নাই। তার বাবা 78-এ পারিবারিক ভাবে বসে বললেন, বাবা তুমি পরীক্ষাটা দাও, পড়ালেখা তো করতে হবে। সে বললো না, পড়ালেখা করবো না। কেন? আমার সাথে যত ছেলেপেলে আছে সব তো পড়ালেখা করেছে, এখন আমি জুনিয়র হয়ে গেছি, এই জুনিয়রদের সাথে আমি সিনিয়র হয়েছি, এদের সাথে আমার পড়ালেখা করা সম্ভব নয়। তখন তিনি যেটা করলেন, তখন তিনি কি করলেন, তাকে বলা হলো, তখন তিনি বললেন যে আমি আরেকটা কাব্য লিখছি, আমার এই কাব্য প্রকাশ করেন। তখন বললো যে না, তোমার কোনো কাব্য প্রকাশ করা হবে না, তাহলে তুমি পরীক্ষা দাও। সে বললো না, আমি কলকাতা শহরের কোনো স্কুল থেকে আমি পরীক্ষা দিব না, কারণ সবাই আমার জুনিয়র। ওই যে একটু বেশি টাইপের ছেলে ছিল, কি বলে, খুবই দুরন্ত ছিল।
তখন বললো ঠিক আছে, এক কাজ করো, তুমি ইংরেজি পড়ার জন্য তুমি বিলাত যাও। বললো ঠিক আছে, বিলাত যাবো, তবে শর্ত হচ্ছে আমার কবি কাহিনীটা প্রকাশ করে দিতে হবে। তখন তিনি কবি কাহিনীটা যখন প্রকাশ করে দিলেন, তখন তিনি বিলাতেও গিয়েছিলেন। গিয়ে মাত্র 6 মাস থেকে কোনো না কোনো কারণে আর পড়ালেখা চালিয়ে যেতে পারেন নাই। ভিক্টোরিয়া ওকাম্পো নামক এক মেয়ের সাথে দেখা হলে, যাকে তিনি পূরবী কাব্য উৎসর্গ করেছিলেন। ভিক্টোরিয়া ওকাম্পো ছিলেন একজন ব্রাজিলিয়ান একটা মেয়ে। সে তার সাথে একটা প্রেমের রিলেশন হলে পরবর্তীতে এই মেয়ে যখন তার কলেজে গিয়ে কি করলেন, কমপ্লেন করলেন রবীন্দ্রনাথের নামে, কলেজ থেকে তাকে বহিষ্কার করা হলে তিনি আবার কলকাতায় ফিরে আসেন 78 সালে। কিন্তু যাওয়ার আগে কিন্তু কৌশলে, ওই যে আমাকে বাইক না দিলে পড়বো না, ল্যাপটপ কিনে না দিলে পড়বো না, মোবাইল কিনে না দিলে পড়বো না, এই টাইপের ছিল, যে আমার এই বই প্রকাশ করে না দিলে পড়বো না। ঠিক আছে, সে পড়তে গিয়েও সে কি করলো, আর পড়ালেখা করলো না, ফিরে আসলো। এসে আবার 2 বছর ঘুরে, 2 বছর পরে বললো তার বাবা যে পড়ালেখা করো, তুমি এক কাজ করো, ইংরেজি পড়া দরকার নেই, তুমি আইন পড়ো, ওকালতি কইরো, যেন তোমার জীবনটা চলতে পারে। তখন বললো ঠিক আছে, আমার বনাফুল কাব্য প্রকাশ করে দিন। তখন বললো যাও, ঠিক আছে, বনাফুল কাব্য প্রকাশ করে দিলে তিনি আবার বিলাতে লন্ডন ল কলেজে ল পড়তে গেলেন। ওই কলেজের একজন শিক্ষকের ওয়াইফের সাথে তার সম্পর্কে জড়িয়ে পড়লে, ওই শিক্ষক তার বিরুদ্ধে নালিশ করলে তাকে ওই কলেজ থেকে বহিষ্কার করা হয়। রবীন্দ্রনাথ ফিরে আসলেন, আর তিনি কোনো একাডেমিক পড়ালেখা করলেন না। আমরা যতই দেখি রবীন্দ্রনাথ ফিরে আসুক না কেন, সে কিন্তু পড়ালেখা, তার ইংরেজি ভাষার পাণ্ডিত্য ছিল অগাধ। এটা আমরা প্রমাণ করবো 1912 সালে এসে। 1982 সালে তিনি বিয়ে করলেন। এখানে বিয়ের মধ্যে বহুত ঘটনা, এই ছেলে এখানে ওখানে সেখানে সেখানে ঝামেলা করে, তার জন্য একটা মেয়ে মারা গিয়েছেন, সুইসাইড করেছেন। কে মারা গিয়েছেন বলুন? রবীন্দ্রনাথের জন্য 2টা মেয়ে সুইসাইড করেছেন। হ্যাঁ, তার মানে রবীন্দ্রনাথ এদিক থেকে বিরাট একটা প্রেমের পুরুষ ছিল, প্রেমিক পুরুষ। কে এই প্রেমিক পুরুষটা, কে মূলত? হ্যাঁ, একটু কমেন্টে লিখবেন কে কে মারা গিয়েছিল। তার জীবনের প্রথম উপন্যাস লিখেছিলেন ওই মেয়ের নামে, যে তার জন্য মারা গিয়েছেন। এটা লিখতে শুরু করেছিলেন রোমান্টিক উপন্যাস, কিন্তু যখন মারা গেল তখন আর এটা শেষ করেননি, এমনকি তার মৃত্যুর পূর্ব পর্যন্ত শেষ করেননি। এখনো রবীন্দ্রনাথ ঠাকুরের একমাত্র অসমাপ্ত উপন্যাস, তার নাম হচ্ছে করুণা। করুণা মেয়েটাকে তার ভাবি কোনো মতে বাড়ি থেকে বের করে দিলে বিভিন্ন ধরনের ফিল্ম দিয়ে করুণা লতা পাতার বিষ খেয়ে খেয়ে মারা যায়। যখন রবীন্দ্রনাথ ঠাকুর এই যে ভবতারিণীকে বিয়ে করে নিয়ে আসে, তখন ওই দিন রাত্রে তার ভাবিও মারা যায়। এখন বাকি ঘটনা আপনারা বুঝে নেন, ঘটনা কোথায় কি হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিয়ে করেছেন আমাদের বাংলাদেশের খুলনার দক্ষিণ দিঘি। এখানে তার পারিবারিকভাবে একজন অধস্তন কাজের মহিলা ছিল, তার মেয়ে হচ্ছিলেন ভবতারিণী দেবী। তার নাম চেঞ্জ করে রবীন্দ্রনাথ ঠাকুর রেখেছিলেন মৃণালিনী দেবী। ওকে, বিয়ে করেছেন 1800। এরপর থেকে তিনি রাজনীতি শুরু করেছেন। রাজনীতি কিন্তু দেখবেন, একটা মানুষ রাজনীতি শুরু করলে 10 বছর 15 বছর 20 বছর পরে গিয়ে এমপি হয়, যদি সে এমপির ছেলে না হয়। আর যদি এমপির ছেলে হয় তাহলে আর রাজনীতি না করলেও হয়। যেমন আমাদের শিক্ষা উপমন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নওফেল, বাবা রাজনীতি করেছে, ছেলে বিদেশ পড়ালেখা করে সেই মন্ত্রী। আরো এরকম আমাদের বর্তমান মন্ত্রণালয়ের 1 ডজন মন্ত্রী আছে যারা বাবার ঐরসে জন্মগ্রহণ করার কারণে এমপি হয়েছে। আবার বাংলাদেশে এরকম শত শত রাজনীতিবিদ আছে, জীবন ধ্বংস করে দিয়েছেন, জীবনে একবার এমপির মুখ দেখতে পারেন নাই, এমপি পদে যেতে পারেননি। রবীন্দ্রনাথ ঠাকুর বহুত স্ট্রাগল করে তিনি 1898 সালে তিনি কি করলেন, প্রাদেশিক নির্বাচনের প্রচারণার কাজে প্রথমবারের মতো ঢাকায় আসলেন। এর আগে বাংলাদেশে আসছেন, খুলনায় আসছেন, কিন্তু ঢাকায় কখনো আসেননি। তিনি আসলেন, রাজনীতিতে সফল হলেন, প্রাদেশিক পরিষদের সভাপতি নির্বাচিত হলেন। বাবা ছেলের এখন মিল হয়েছে। এতদিন তার বাবার তো মনে কষ্ট যে আমার ছেলেটা জীবনে সফল হয়নি, এই জন্য তার মনের কষ্ট এইবার দূর হলে তার বাবা কি করলেন, খুশি হয়ে 1901 সালে কলকাতা থেকে প্রায় 70 কিলোমিটার দূরে ভারতের বীরভূম জেলার বোলপুর উপজেলার শান্ত নীরব নির্জন জায়গা দেখে 20 বিঘা জমি কিনে একটি একতলা বাড়ি বানিয়ে দেন। তার নাম দিয়েছিলেন শান্তিনিকেতন। আর রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটি গিয়ে ব্যবহার করেননি। তিনি কি করেছিলেন, এই বাড়িতে একটা বিশ্ব ব্রহ্মচার্য নামে একটা আবাসিক স্কুল প্রতিষ্ঠা করে দিলেন। যেটা আমাদের বিসিএস এ বারবার প্রশ্ন আসে, বিশ্ব ব্রহ্মচার্য কি, কত সালে প্রতিষ্ঠা করা হয়। এই স্কুলটাই আমরা দেখবো 1921 সালে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একটা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। তার নাম হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। 1901 সাল। 1905 সাল যখন বঙ্গভঙ্গ হয়, তখন এই বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করলেন আমার সোনার বাংলা। এখন একটু কমেন্টে লিখবেন এটা কোন ধরনের সঙ্গীত। গত বছর প্রাইমারির দ্বিতীয় ধাপে এসেছে আমার সোনার বাংলা। এটা কোন ধরনের সঙ্গীত? 1 রবীন্দ্রসঙ্গীত, 2 দেশাত্মবোধক সঙ্গীত, 3 মারিফতি সঙ্গীত, 4 বাউল সঙ্গীত। উত্তর দিন অপশনে, কমেন্টে উত্তর দিবেন। এটা কোন ধরনের সঙ্গীত? রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা এই গানটা কোন ধরনের সঙ্গীত? কমেন্টে উত্তর দিবেন প্লিজ, কমেন্টে একটু উত্তর দিবেন, এটা কোন ধরনের সঙ্গীত? বাউল সঙ্গীত। কেন বাউল সঙ্গীত? রবীন্দ্রনাথ ঠাকুর তো তিনি বাউল ছিলেন না, এবং তিনি বাউলদেরকে পছন্দ করতেন না, তাহলে এটা কেন বাউল সঙ্গীত হবে? এটা আমি যখন আপনাদের ওই যে পরীক্ষার গার্ডে ছিলাম, তখন আমি এই প্রশ্নটা দেখতেছিলাম, দেখে তো আমি নিজেও ভাবলাম যে এত কঠিন প্রশ্ন কি করে দেয়। অথচ আমরা এই প্রশ্ন পড়েছিলাম শুধু বিসিএস ভাইবার জন্য, প্রিলি রিটেনে কখনো আমরা এই প্রশ্নটা পড়িনি।
যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত সংবিধানের 4 নম্বরের অনুচ্ছেদের আছে 4-1 জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা জাতীয় প্রতীক, এখান থেকে আমরা পড়েছিলাম যে এটার নাম হচ্ছে জাতীয় সঙ্গীত। আমি কোথায় পাবো তারে, গুড গুড গুড। একটা গানের অনুকরণ করেছেন। আচ্ছা, কেউ কি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারেন? কেউ কি আপনাদের মধ্য থেকে রবীন্দ্রসঙ্গীত গাইতে পারেন? রবীন্দ্রসঙ্গীতের সুরের সাথে আমার সোনার বাংলার কোনো সুরের কোনো মিল আছে কিনা একটু কমেন্টে বলবেন। কোনো কি মিল আছে রবীন্দ্রসঙ্গীতের সুরের সাথে? আমার বাংলা, আমার সোনার বাংলা, এই গানের সুরের কি কোনো মিল আছে? না, নাই। কেউই কি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারেন না? কেউই পারেন না, কেউই নাই। 22 জনের একজনও না। আপনাকে প্রাইমারি চাকরির জন্য গান শিখতে হবে। ভাই ভাই কিন্তু গান জিজ্ঞাসা করে, ভাই ভাই কিন্তু গান জিজ্ঞাসা করে, আপনাকে কিন্তু গান শিখতে হবে। একটা গানের অনুকরণে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানের সুর দিয়েছিলেন। কোন গানের অনুকরণে? কে পারেন? আপনাকে গাইতে হবে। আপনি একটু বলেন, একটা গান বলেন। কে পারেন? শিখবো বললে হবে না। সুমনা নাগ, আপনাকে সময় দিলাম 2 মিনিট। আপনি যে কোনো একটা গান গান, যে কোনো একটা গান। ওনারা একটু করে দেন, আনমিউট করে দেন। আপনাকে আনমিউট করা আছে। আপনি যে কোনো একটা গানের 1 লাইন 1 মিনিটে আপনি 2টা লাইন বা কলি বলুন, যে কোনো একটা গানের। এটা বলতে হবে। আমার ক্লাসে রবীন্দ্রনাথ যেদিন পড়ায় সেদিন আমি কারো না কারো কাছ থেকে শুনি, কারণ রবীন্দ্র থেকে প্রশ্ন করবেই ভাই ভাই। প্রিলি পাস করলেও চাকরি হওয়ার জন্য মেইন শর্ত এটা। বলুন বলুন। হ্যাঁ, আচ্ছা, যেই গানের সুরে এইটা সুর করা হয়েছে, এই গানটা একটু শোনেন। 1 মিনিট শোনেন, এরপরে আমরা ওর গানটা শুনবো। গানের ঢেউগুলো খেয়াল করুন। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে, বেড়াই ঘুরে কোথায় পাবো তারে। এই যে যে সঙ্গীতটি শুনেছেন, এই সঙ্গীতের সাথে কি আমাদের জাতীয় সঙ্গীতের সুরের মিল আছে নাকি নাই? কমেন্টে লিখুন। আর হচ্ছে কি নাক জানি বলছেন, নামটা উপরে চলে গেছে। আপনি 1 মিনিট আমাকে যে কোনো একটা গানের কলি শোনাবেন। আমারও পড়ানো যাহা চাই, কোনো মিল নেই। একটু বলতে পারবেন কি? এস বা নো জানাবেন। শিখতে হবে না। যে পারেন একজন একটু বলবেন। সুমনা নাগ, হ্যাঁ, আপনি 1 মিনিট আমাকে একটা গান শোনাবেন 1 মিনিটে, যেন সবাই শুনতে পারে। আমারও পড়ানো যাহা চাই। স্যার, হ্যাঁ, এটা। অথবা আপনার কোনোটা ভালো লাগলে যে কোনো একটা 1-2 মিনিটে আপনি শোনান। পারবেন কি? না পারলেও তো জানাবেন, যে আমি বলবো না, বলতে চাচ্ছি না। পারবেন? আচ্ছা, আমি একটা ইউটিউব থেকে শোনাচ্ছি। আগে শিখছিলাম, এখন পারবেন না তাই তো? আপনি শুধু সুরটা খেয়াল করবেন। তোমারও পড়া যাহা চাই, তুমি ফাতেমা আক্তার, ফাতেমা আক্তার বলুন। ফাতেমা আক্তার, জি স্যার। হ্যাঁ। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়।
ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনি তো রবীন্দ্রনাথকেই কপি করে ফেলছেন। এটা ভাই ভাই ধরবে, প্রাইমারির ভাই ভাই একেবারে 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 ফিক্সড একটা প্রশ্ন, যে কোনো একটা গান বলুন। এটা নজরুল সঙ্গীত হতে পারে, রবীন্দ্রসঙ্গীত হতে পারে, আদার্স জাতীয়তাবোধক সঙ্গীত হতে পারে, অথবা মডার্ন কোনো গান। মডার্ন গান ভাই ভাই ধরে না। আমাদেরকে বিসিএস আমাকে বলেছিল হচ্ছে আপনি ময়মনসিংহ গীতিকা থেকে একটি গীত বলুন। যদি আমি গীত খুব একটা সুর করে পারি না, যেহেতু আমার বাড়ি ময়মনসিংহ, আমার কর্মস্থল হচ্ছে ময়মনসিংহের গীতিকার উৎপত্তি স্থল। এই চন্দ্রকুমার দে যে জায়গায় ছিলেন, যিনি ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা সংগ্রহ করেছেন, এই চন্দ্রকুমার দের বাড়ির পাশে আমার কর্মস্থল নেত্রকোনা জেলায়। এই জন্য আমাকে প্রশ্ন করেছিল যে ময়মনসিংহ গীতিকা থেকে যে কোনো দুইটা গীত বলুন। আমি বলেছিলাম যে স্যার আমি সুর পারি না, সো আমি মুখস্থ শোনাতে পারবো। 40তম বিসিএস এর ভাই ভাই বলেছিল। এখন দেখুন ভাই ভাই এই শব্দটা জিজ্ঞাসা করবে, সো আপনাদের কাজ হচ্ছে ভাইবার আগে এটা একটা করে গান শুনিয়ে রাখবেন। আগামী ক্লাসে নজরুল সঙ্গীত শুনবো, যেহেতু নজরুল পড়াবো। আগামী ক্লাসে যে কোনো একটা নজরুল সঙ্গীত শুনবো, সেটা হতে পারে ইসলামী সঙ্গীত, ওই যে গজল, ওই যে তোরা দেখে যে আমিনা মায়ের কুলে, অথবা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, অথবা তৌহিদের ওই মুর্শিদ আমার, অথবা হিন্দু ধর্মের যদি হয় তাহলে ওই যে শ্যামা সঙ্গীত, আমার সাধনা মিটিল মনের আশা না পুরিল, অথবা যে কোনো একটা সঙ্গীত। নজরুল সঙ্গীত আমরা আগামী ক্লাসে শুনবো, একটু প্র্যাকটিস করে রাখবেন, যেহেতু আগামী ক্লাসে নজরুল পড়বো। এখন আসুন 1910 সাল তিনি রচনা করলেন গীতাঞ্জলি কাব্য। ব্রিটিশ সরকার তাকে প্রমোট করতে চাচ্ছেন রাজনীতিতে, যেহেতু এখন হচ্ছে বঙ্গভঙ্গ রদ হবে। বঙ্গভঙ্গ হলে দুই অঞ্চলের মানুষ একটু কষ্ট পেল। কষ্ট পাওয়ার পর বঙ্গভঙ্গ যখন দুইটা ভাগ হয়ে গেল, বঙ্গ আর বঙ্গ, পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ, বর্তমান পশ্চিমবঙ্গ, এবং পূর্ববঙ্গ এবং আসাম। পূর্ববঙ্গের মানুষকে স্যার একটা গীত শোনান। আমি সরি জান্নাতুল হাফসা। হ্যাঁ, আচ্ছা, আমি গীত পারি না, চাইলে আমি ইউটিউব থেকে শোনাইতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখন আসুন, সবাইকে সব জিনিস পারে? আমার তো চাকরি হয়ে গেছে, আমার আর গান গাওয়া দরকার নাই। আমার চাকরি হওয়ার কাজ আমার হয়ে গেছে। আমার আর ধরবে না যে দাদা এখন একটা গীত শোনান, স্যার একটা গীত শোনান, না হলে আপনার চাকরি নাই। মাঝে মাঝে আফসোস হয় যখন আমরা ওই যে সরকারি বিভিন্ন ট্রেনিং এ যাই, যারা গান গায় ওরা এইটা সেটা পুরস্কার নিয়ে যায়, আমরা পারি না। কারণ ওই গানের জন্য ফিক্সড একটা পুরস্কার আছে, তারা পাবি। সো আমরা গিয়ে হা করে বসে থাকি, না পারি গান, না পারি গীত, কোনোটাই পারি না। আচ্ছা, এখন আসুন, আমার চাকরি হয়ে গেছে, সো আমার আর দরকার নাই। বারবার বলছি, আপনার চাকরি হয় না, এই জন্য দরকার আছে। চাকরি হওয়ার পরে গান পারলে সুবিধা আছে, বিভিন্ন পুরস্কার আর পুরস্কার, থালা বাটি প্লেট মগ জগ, আপনার ঘর ভরে যাবে একবারে। কয়েক বছরের চাকরির প্রথম 10 বছরেই। এখন আসুন, রবীন্দ্রনাথকে প্রমোট করছে ব্রিটিশ সরকার। 1910 সালে যখন গীতাঞ্জলি লিখলেন, বললেন 1912 সালে যে তুমি এটাকে ইংরেজিতে অনুবাদ করো, যেন তোমাকে এই রাজনীতির মাঠে আরেকটু ফোকাস করা যায়। আচ্ছা, এরপরে আসবেন হচ্ছে লিখছেন অনুপ্রেরণা। স্যার গীতটা অনুপ্রেরণা, ওকে, এইভাবে শোনাবো না, একটু বলবো না। আমি তো ময়মনসিংহ, কিন্তু পারেন এটা কে? ময়মনসিংহ এটা কে? জান্নাতুল হাফসা, আপনার বাসা কোথায়? ময়মনসিংহে আপনার বাসা কোথায় এটা বলেন। আপনার বাসা কোথায়, কোন উপজেলায় থাকেন, কই? ময়মনসিংহ বিভাগ তো না, আজকে আজকে তো হচ্ছে ঢাকা চট্টগ্রাম বিভাগ। আপনি এখানে ঢুকলেন কি করে? নাকি আরো কেউ আছেন ময়মনসিংহের? এখন আসুন, 1912 সালে এটাকে অনুবাদ করে দেন সং অফারিংস নামে। রবীন্দ্রনাথ নিজেই, এখানে কোনো ভুল ত্রুটি ছিল না। এটা সম্পাদনা করেছেন উইলিয়াম বাটলার ইয়েটস, একজন ইংরেজ কবি। তিনিও 1923 সালে নোবেল পুরস্কার লাভ করেন। এরপরে আমরা যাচ্ছি 1913 সাল। 1913 সাল কি করেছে তিনি? নোবেল পুরস্কার লাভ করেন। 1915 সালে ব্রিটিশ সরকার থেকে নাইট উপাধি দেয়, যেন রাজনীতির মাঠে তাকে ফোকাস করা যায়। আচ্ছা, কি আছে ভ্যালিও? আপনি কি লিখছেন আমি বুঝি নাই, আপনার বাসাটা কোথায় আমি এটা বুঝতে পারিনি, সরি। আচ্ছা, এখন আসুন, 1915 সালে তাকে নাইট উপাধি দেয়। এই পর্যন্ত নাইট উপাধি পেয়েছেন 3 জন বাংলাদেশি, 5 জন বাঙালি। এই পর্যন্ত নাইট উপাধি পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ বসু, 2 জন হচ্ছে বাংলাদেশের বাইরে। বাংলাদেশি 3 জন হচ্ছেন ফজলি হাসান আবেদ, আখলাকুর রহমান, নিখিলেশ দত্ত। এটা কত, ওই যে কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকে এই প্রশ্নটা এসেছিল যে নাইট উপাধি প্রাপ্ত বাংলাদেশিদের সংখ্যা কয়জন? আচ্ছা, এরপরে আসুন 1952 সালে কি করেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে উপাধি দেন হচ্ছে নাইট উপাধি। এরপরে আসুন হচ্ছে 1919 সালে এই নাইট উপাধি তিনি ত্যাগ করেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে। জালিয়ানওয়ালাবাগ কি? রাওলাট আইন পাশ করে যখন ব্রিটিশ সরকার যে কোনো কারণে, ওই যে বাংলাদেশের অনেকটা ডিজিটাল নিরাপত্তা আইনের মতো, যে ব্রিটিশ সরকার যাকে ইচ্ছা তাকে অ্যারেস্ট করতে পারবে, যাকে ইচ্ছা তাকে গুলি করে হত্যা করতে পারবে, কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না। এই আইনের প্রেক্ষিতে হিন্দুরা যখন আন্দোলন শুরু করে, তখন ব্রিটিশ পুলিশ এদেরকে হত্যা করেছিল গুলি করে। তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই লাশ
পুলিশগুলোর সামনে বসে তিনি বলেছিলেন, ব্রিটিশ সরকারকে দুইটা হুঙ্কার দিয়েছিলেন, আপনাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে, অথবা যতগুলো ব্রিটিশ পুলিশকে হিন্দুকে হত্যা করা হয়েছে ততগুলো ব্রিটিশ পুলিশকে হত্যা করতে হবে, ফাঁসি দিতে হবে। তখন ব্রিটিশ রানী চিন্তা করলো, আমি তোমাকে দুধ আর কলা খাওয়াই হ্যাঁ এত বড় রাজনীতিবিদ বানালাম, আর আজকেই তুমি প্রথম আমার বিরুদ্ধে হুমকি দাও যে আমাকে এই অঞ্চলের ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে। তুমি তোমার পথ ভাবো, হয়তো তুমি কি করবা, এই জায়গা থেকে তোমার বক্তব্যকে প্রত্যাহার করবা, নতুবা তোমার রাস্তা একটাই, সেটা হচ্ছে নাইট উপাধি ত্যাগ করো। তখন নাইট উপাধি ত্যাগ করলেন। পরবর্তীতে 1921 সাল বিশ্বভারতী প্রতিষ্ঠা করলেন সেই স্কুলকে। 1936 সাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 1940 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করেন এবং বিশ্বকবি উপাধি প্রদান করেন তাকে রোমান ক্যাথলিক ব্রহ্মবান্ধব উপাধ্যায়ী। তাহলে পরবর্তী ক্লাসের একটা প্রশ্ন আজকেই রেখে গেলাম, রবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি উপাধি কে দিয়েছেন? বাংলা পিডিএফ ফাইলটা দিতে বলবেন, আমি বলে দিচ্ছি এখনই, ওই ফাইলটা ওদেরকে ক্লাস শেষে দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, জাতীয় কবি উপাধি কে দিয়েছেন? এটা আগামী ক্লাসের প্রশ্ন, আমি অ্যাডভান্স করে রাখলাম, খুঁজে খুঁজে বের করে নিয়ে আসবেন। তাহলে বিশ্বকবি উপাধি কে দিয়েছেন? রোমান ক্যাথলিক, মানে একজন পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, তার নাম হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তিনি হয়েছিলেন একজন সাহিত্যিক। 1941 সালে তিনি ইহকালের মায়া ত্যাগ করেছেন। এই হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে, কিন্তু 2004 সালে নোবেল পুরস্কার চুরি হয়। কোথা থেকে? এই যে শান্তিনিকেতন থেকে। এখন আমাদের মন মানসিকতা যে নোবেল পুরস্কার চুরি হয়, যে সেই বেটা নোবেল পুরস্কার পেয়েছে, ভালো কথা, এত এত অবদানের জন্য, তাহলে আমি বেচারা চুরি করে কি লাভ? নোবেল পুরস্কারটা চুরি করে তো এখানে আমি কোনো কাজ করতে পারবো না। কিন্তু আমাদের বাঙালিদের অভ্যাস, চিরাচরিত অভ্যাস, যে আপনি ভালো থাকতে আপনাকে ভালো আমি থাকতে দিব না, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করব। এইরকম হচ্ছে নোবেল পুরস্কার চুরি হয় কত সালে? 2004 সালে শান্তিনিকেতন থেকে নোবেল পুরস্কার চুরি হয়। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে থাকবো বাংলা সাহিত্যের আধুনিক যুগের কাজী নজরুল ইসলাম সহ বাকি সাহিত্যিকদের নিয়ে। ঠিক আছে, তাহলে আমরা নামাজের ব্রেক থেকে একেবারেই ব্রেক দিয়ে দিচ্ছি। আর কারো কি কোনো প্রশ্ন আছে? আপনাদের সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। সময়কে কাজে লাগাবেন, একটু মনোযোগ দিয়ে পড়ালেখা করবেন। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।